জীবনে মানুষ তাকেই ভালোবাসে যাকে সে সব থেকে বেশি পছন্দ করে। আর যদি সেই ভালো লাগা ছোট থেকে তৈরি হয় তাহলে তো কথাই নেই। সত্যিকারের ভালোবাসাগুলো বেঁচে থাকুক আজীবন। আমি সুজন হোসেন শাহিন, এবার ডিগ্রি প্রথম বর্ষ। আমি ছোট থেকেই ডানপিটে স্বভাবের, কারণ আমি বাবা মায়ের ছোট সন্তান। তবে আমার কাছের মানুষরা আমায় খুব ভালোবাসে। আর হুম, আমি কারোর জন্য পাগল নই এখনো। শহরে থাকি আমরা। আমাদের পরিবারের নিজস্ব বাসা গ্রামে। এখানে আব্বুর ব্যবসার জন্য থাকতে হয়। আমার আব্বু আর আমার খালু একসাথে ব্যবসা করে, তাই আমাদের বাসা আর আমার খালামণির বাসা এখানেই। আমরা উপরতলায় থাকি আর নিচতলায় খালামণিরা। আমার খালু আর আব্বু মিলে এই বাসাটা বানিয়েছে। মোট এটা তিনতলা, একদম নিচের তলা ভাড়া দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন কে কোথায় থাকে। এসব কথা বাদ থাক। খালামণির আর আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক স্বাভাবিকভাবেই। খালামণির দুই সন্তান, একটা মেয়ে একটা ছেলে। ছেলেটার নাম হলো রাকিবুল, এবার ক্লাস 9-এ, তাই আমার থেকে ছোট। তবে মেয়ে যিনি তিনি হচ্ছেন রাবিয়া, ওরফে রাবিয়া আপু। আমার থেকে মাত্র 3 মাসের বড়। আর ভাব নেই 3 বছরের বড়। রাবিয়া আপু আবার আমার এক ক্লাস সিনিয়র। অবশ্য আমি আপু বলি না, তবে তার কথা হলো তাকে আপু বলতে হবে। যেই এই যেমন সেদিন। ওই রাবিয়া, কই যাচ্ছিস? ওই, তোরে না আমি বলছি আমায় আপু বলে ডাকবি। আইছে আমার আপুরে। 2 না 1 না, শুধু 3টা মাসের ব্যাপার, আর তাকে নাকি আপু ডাকতে হবে। তো কি হয়েছে? বড় না বড়ই, সে যদি 1 সেকেন্ডের জন্য হলেও, তবু। আমি তোকে আপু বলতে পারবো না, রাবিয়া বলেই ডাকবো। ডাকিস তাহলে, আমার কি? তোর কথা শোনারও প্রয়োজন মনে করলাম না। যা ভাগ। বলেই চলে গেল। ভিতরে ভিতরে রাগ অনেক আছে এই মেয়ের, তাই খালামণির বাসায় গেলাম। ও খালামণি, বল, কি হয়েছে আবার? আচ্ছা তোমার মেয়ে কি খাই বলো তো? কেন রে? ছোট থেকে কি কমপ্লেনের ডোজ বেশি দিছো নাকি? খালি বড় হওয়ার চেষ্টা করে। তার উপর নাকি তাকে আবার আগে ভাগেই স্কুলে দিয়েছিলে। 3 মাসের বড় আপু, এখন 1 ক্লাস বড়। পাগল বলছে কি শোনো? 3 মাসের বড় হলেও শাল কিন্তু আলাদা। আর তাই তোর খালু তাড়াতাড়ি দিয়েছিল স্কুলে। আর তোমার মেয়ে এভাবেই বাঁচে না। বাদ দে তো সব। হাত মুখ ধুইয়াই খেতে দেই। এজন্য তোমায় এত ভালোবাসি। মনের কথা বুঝে যাও, খুব ক্ষুধা লেগেছে, দাঁড়াও আসছি। আচ্ছা আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। বুঝতেই পারি না খালু আর খালামণির মতো মানুষের থেকে এরকম একটা মেয়ে কিভাবে জন্ম নিল। একদম আলাদা ধরনের। যাক বাবা, আমার কি, যাই হাত মুখ ধুয়ে আসি। বাসায় বসে ফোন চালাচ্ছিলাম বাসায় বসে ফোন চালাচ্ছিলাম এমন সময় মহারানীর আগমন। সুজন, আম্মুকে কি বলেছিস? কই কিছু না তো। সত্যি করে বল। না রে, কিছু বলিনি। কি জানি খুঁজতে লাগলো। খালামুনি, খালামুনি, তোমাদের বাসার ঝাড়ুটা কই? কেন রে মা? ও, বলে রাখা ভালো, আমি যেহেতু বাবা মায়ের ছোট সন্তান, সেহেতু আমার বাবা মায়ের কোনো মেয়ে নেই। আর তারা এই কারণে আমার থেকে রাবিয়াকে অনেক ভালোবাসে। তোমার ছেলে আমার নামে আম্মুকে বিচার দিয়ে আসছে। কি বিচার? আমি নাকি রাগী, আমার নাকি অনেক রাগ, আরো অনেক কিছু। সব তো সত্যি বলছি, আর অনেক কিছু কি, এগুলো তো শুধু বললাম। আজকে কপালে শনি রবি সব আছে মনে হচ্ছে। সুজন, রাবেয়া কি সত্যি বলছে? না মানে আম্মু, হ্যাঁ। রাবেয়া মা, তুই যতগুলো মারবি ততগুলো আমার পক্ষ থেকেও এক্সট্রা মারবি ওকে। বাসায় বসে খাওয়া আর মানুষের নামে বেচার দেওয়া বের করছি। আম্মা গো, কি কও তুমি? দাঁড়া শয়তান, তোর শয়তানই বের করছি। আপনাদের কি মনে হয় আমার মার খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই? তার সাথে ওই ডাইনিটার না নেই, তাই তো তারা আমার দিকে আসার আগেই বাসা থেকে প্রস্থান করে ফেলি। আজকে বাসায় ঢুকতে দিবে কিনা কে জানে। আমার অবশ্য এসব চিন্তা নেই। বাসায় ঢুকতে না দিলে খালামণির বাসা আছে না, আর এমনিতেও খালামণির সামনে রাবিয়া কিছুই করতে পারে না। তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমি আর রাবিয়া একই কলেজে পড়ি। আমার 1 থেকে ক্লাস সিনিয়র, তাই কলেজ ক্যাম্পাসে যাওয়ার আগেই বলে দিয়েছে যেন
আমি আপু বলি, নয়তো নাকি নাক ফাটিয়ে দিবে নাম ধরে ডাকলে। আমিও কম চাই না, তাই দেখবো কি করে। একদিন কলেজের মাঠে বসে আছি, এমন সময় রাবিয়া আর ওর বান্ধবীরা যাচ্ছিল। তো আমি ভাবলাম এই সুযোগ কাজে লাগাই, যে ভাবা সেই কাজ। ওই রাবিয়া, শোন তো। ও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাবিয়া, শোন না। রাগী লুক নিয়ে আমার কাছে আসলো। ওর বান্ধবীগুলো কি জানি বলাবলি করছে। এসেই, না মানে তোর এক্সট্রা কলম থাকলে দে তো, বাসায় রেখে আসছি। এই জন্য ডাকলি? এর জন্যই তো। কলম বের করে ছুঁড়ে মারলো। বুঝতে পারছি ভালোই রাগিয়ে দিয়েছি। যাক, আমি সফল। কিন্তু বাসায় এসে যা ঘটলো, তারপর বুঝলাম যে আমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। বাসায় আসলাম, মনে মনে আজ খুব খুশি। মনে হচ্ছে রাবিয়া অপদস্থ হয়েছে সবার সামনে। হি হি। হা, এত খুশি লাগে কেন? যাই, বাসায় যাই তাড়াতাড়ি, খুব ক্ষুধা লেগেছে। এত বড় কাজ করে আসলাম, বাসায় ঢুকতে যাব এমন সময় দেখলাম বাসার দরজা আগে থেকে খোলা। কিছুই বুঝতে পারছি না। আমার তো কখনো এমনভাবে দরজা খোলা রাখে না। তাহলে মনে তো হচ্ছে আমার জন্য এভাবে দরজা খোলা রেখেছে। বেশি কিছু না ভেবে ঢুকে পড়লাম। ভিতরে যে আমার জন্য শনি অবস্থান করছে তা কি আমার জানা ছিল? ভিতরে যে দেখি আম্মু আর রাবিয়া ঝাড়ু আর ডান হাতে নিয়ে বসে আছে। ভাবলাম কি জন্য বা। আসেন স্যার, আসেন। ও, ধন্যবাদ। আজকে তোর একদিন কি আমার 2 দিন? আজকে তোমারও না আমারও না, সবার একদিন। তাহলে এগুলো কথা হচ্ছে কেন? তুই আজ কলেজে কি করছিস? কলেজে গেছি, ক্লাস করেছি, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, আর এই তো বাসায় আসলাম। শয়তান, রাবেয়ার সাথে কি করছিস? ছি ছি, আমার নামে এত বড় অপবাদ। আমি ভালো ছেলে, আমি কিছুই করিনি। আরে কুত্তা, আমি বলছি কলেজে খারাপ ব্যবহার কেন করেছিস? কই করলাম? শুধু কলম চেয়েছি, বেশ, আর তো কিছুই না। খালেমুনি, ওই মিথ্যে বলছে। সুজন আমার নাম ধরে ডাকছে আর আমার বান্ধবীগুলোর সামনে অপদস্থ করেছে। নাম ধরে ডাকলে আবার কেউ অপদস্থ হয় নাকি? ওই, তোরে না বলছি আমাকে নাম ধরে ডাকবি না। আমি তো আপুই বলেছি, তুই শুনিসনি মনে হয়। দেখো খালামুনি, ওই আমার সাথে তুই তুই করে কথা বলে। আজকে তোকে মারবো শয়তান। মা গো, এত জোরে কেন মারো? আস্তে মারো। মেরে মেরে তোকে তক্তা বানাইয়া ফেলবো। আমার আদরের মেয়েটাকে সারাদিন শুধু জ্বালাতন করিস তুই। তোর খবর খারাপ করে দিব। আরো জোরে মারো খালামুনি, আরো জোরে। ওই পেতনি, চুপ থাক। কি? আমি পেতনি? দাঁড়া তুই, আজকে আমিও তোকে মারবো। অবশেষে প্রায় আধা ঘন্টার অভিযান শেষে আমায় ছাড়লো। কি ভুলে যে এই মেয়ের পিছনে লাগতে গেলাম কে জানে। আর ভুলেও এই কাজ করা যাবে না। যাই, শরীরে একটু মলম লাগাই। অবস্থা আমার কাহিল করে দিয়েছে মেরে। তার উপর নাকি রাতের ভাত বন্ধ। আজকে মনে হয় পানি খেয়ে থাকতে হবে। পরের দিন কলেজে গেলাম, ক্লাস করে ক্যাম্পাস থেকে বেরোচ্ছিলাম, এমন সময় রাবি আসছিল। কি রে, কেমন দিলাম? জি আপু, খুব ভালো। বাহ, একদিনেই এত চেঞ্জ। মায়ের উপর বড় কোনো ওষুধ নেই। আমায় একটু সাইড দেন, আমি বাসায় যাব। বাবা, যা। পাশ কেটে চলে এলাম। না, এ মেয়ের সাথে আর কোনো ঝামেলায় জড়ানো যাবে না। হেব্বি কিল দিয়েছে মাম্মি। তাই রাবিয়া যেখানে, আমি সেখানে নাই। সেই দিন রাবিয়ার ছোট ভাই রাকিবুল এর সাথে দেখা। কি ব্যাপার ভাইয়া, শরীর ঠিক তো? কেন, আমার শরীরের আবার কি হবে? না, যা শুনলাম ভাবছিলাম মেডিকেলে থাকবে 2-3 দিন। কি শুনলি? আপু নাকি তোমায় সেরকম পিটান পিটাইছে, সাথে নাকি খালামুনিও। তোকে এগুলো কে বললো? কেন আপু বলছে? ভালো করেছে। আর কে কে জানে? আমাদের বাসার সবাই। আর আপু তো সবাইকে বলে বেড়াচ্ছে, কিন্তু কেন? কই যাচ্ছিলি? প্রাইভেটে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? যা। আচ্ছা যাচ্ছি, রাগ হও কেন? যা বলছি তাই কর। আচ্ছা। রাকিবুল চলে গেল, আর আমায় ফেলে গেল ভাবনায়। এই মেয়ে পুরো বাংলাদেশে কি প্রচার করে দেবে নাকি যে আমাকে সে মেরেছে? উফ, আমার সম্মানটার 12টা বাজিয়ে ছাড়বে। কলেজে গেলাম তারপরের দিন। সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতেছি না। সার্কাস হচ্ছে নাকি? গেলাম বন্ধুদের কাছে, তারা আমায় দেখে হাসা শুরু করলো। ওই বেটা হাসিব, এত হাসিস কেন? বন্ধু, যা শুনলাম কথা কি সত্যি? কি শুনলি? তো নাকি রাবিয়া আপু ধরে মারছে? কি? কে বললো তোদের? রাবিয়া আপু।
মোর কথা কলেজে প্রায় সবাই জানে। এবার বুঝলাম সবাই আমার দিকে এমন করে ওভাবে চেয়েছিল কেন। রাগ উঠলো খুব। ক্লাস না করেই বাসায় চলে আসলাম। আম্মু ডাকলো কিন্তু শুনলাম না। সবকিছু আম্মুর জন্য। আম্মু আমার রুমে আসলো। কি হয়েছে তোর? কিছু না। আমায় বলবি না? হাহা, সব করেও বলেছো কি হয়েছে? আমি করলাম কি? না কিছুই করনি, যাও তো। আচ্ছা। তারপর চলে গেল। কি করব বুঝতে পারছি না। কি যে ভুল করলাম ভাবতে লাগলাম আমার ভুলগুলা। আর ভাবছি কোনো জায়গায় চলে যাব। এরকম পরিস্থিতিতে আর কলেজ যাব না। তাই ঠিক করলাম কাতলাগাড়ি আমার চাচুর কাছে চলে যাব। ওখানে পড়াশোনা করব। আজকে ভাবলাম আর কালকে চলে যাব। ব্যাগ গোছাতে লাগলাম। চলে এলাম কাতলাগাড়ি। বাংলাদেশের সুন্দর জায়গাগুলো এখানে অবস্থিত। তাই পুরোপুরি তৈরি হয়ে এলাম। বাসা থেকে আসার সময় তুই এভাবে হঠাৎ চলে যাবি? হ্যাঁ, চাচু তো অনেকদিন থেকে বলছিল। আর এখানেও ভালো লাগছে না। কলেজে ভর্তি হওয়ারও বেশি দিন হয়নি। মাইগ্রেশনের মাধ্যমে কাতলাগাড়ি ভর্তি হতে পারবো। তারপরেও না বলে হঠাৎ ডিসিশন নিলি যে? অনেক কিছুই হয়েছে, হয়তো তুমি জানো না। কি হয়েছে? থাক, বাদ দাও। আচ্ছা, তুই কি তোর চাচুকে বলেছিস এই ব্যাপারে? বলেছি। আচ্ছা, দেখে কর, যেটা তোর ভালো মনে হয়। হুম, আমি তাহলে যাচ্ছি। আচ্ছা। বাবা, তুই কি আমার উপর রাগ করছিস? না, শুধু দোয়া করো। আমি গেলাম। আচ্ছা বাবা, যা ভালোভাবে। গেলাম, চলে আসলাম। কাতলাগাড়ি যাচ্ছিলাম এমন সময় রাবিয়ার ফোন। না, ধরবো না আমি। যার জন্য এত কিছু হয়েছে তার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তাই ধরলাম না। অনেকগুলো ফোন দিয়েছে, আমি ধরিনি। তবে শেষে একটা মেসেজ দিল, যা ছিল। জানি তুই ফোন ধরবি না, তবে এতটুকু জানার ছিল, এত পরিমাণ অভিমান না ভেঙে কেন চলে গেলি? হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি, তবে ভুল বুঝিস না, মাফ করে দিস। আমি কিছু লিখলাম না, চলে এলাম কাতলাগাড়ি। চাচুর সাথে থাকতে শুরু করলাম। প্রথম প্রথম খারাপ লাগতো, তবে আস্তে আস্তে সব ঠিক হতে লাগলো। বন্ধু হতে লাগলো সবাই। ভালোই কাটতেছিল দিনগুলো। তবে মাঝে মধ্যে রাবিয়ার কথা মনে পড়তো, কেন যে জানি না। একদিন আম্মু ফোন দিল। আম্মুর থেকে দূরে এসেই আমার উপর রাগ কমে গেছে। তো তাই ফোনটা ধরলাম। হ্যালো সুজন, হ্যাঁ আম্মু। কেমন আছিস? ভালো, তুমি? ভালো। আমাদের কথা মনে পড়ে না এখন? কেন পড়বে না? আমাদের সাথে কত দিন থেকে দেখা করতে আসিস না যে। এখানে কলেজে ছুটি এখনো হয়নি, হলে চেষ্টা করব যাওয়ার। চেষ্টা না, একবার এসে দেখা করে চলে যা। অনেক দিন থেকে তোকে দেখা হয় না। আয় না বাবা। আচ্ছা, ছুটি হলে যাবনি। আচ্ছা বাবা, ঠিক আছে, ভালো থাক। আচ্ছা, কিছুদিন পর ছুটি হলো, প্রায় 2 সপ্তাহের জন্য। তাই ভাবলাম বাসা থেকে ঘুরে আসি। তাই বাসা যাওয়ার জন্য রেডি হলাম। কতদিনে শহরে যাচ্ছিস? এই তো প্রায় 2 সপ্তাহের জন্য। আমি কি তোরে রেখে আসবো? না, আমি যেতে পারবো। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা চাচু। 6 মাস পর বাসায় আসলাম। সবাই অনেক খুশি। যেহেতু আমি বাসা আসবো, তাই অনেক কিছুর আয়োজন করা হয়েছে। তবে একটা জিনিস মাথায় ঢুকছে না আমার। আমি বাসায় আসার পর থেকেই রাবি আপু আমার সামনে আসছে। মনে হচ্ছে আমায় কিছু বলতে যাচ্ছে। আমি অতটা গুরুত্ব না দিয়ে নিজের মতো আছি। বাসায় বিরক্ত লাগছিল, তাই সাথে বাসায় বিরক্ত লাগছিল, তাই সাথে চলে আসলাম। বসে আছি এমন সময় রাবি এলো। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো, সেরকমই আছিস? হুম, যেমন চেয়েছিলে তোমরা। এখনো আমার উপর রেগে আছিস, তাই না? না, আমি কারো উপর কোনো রাগ করে নেই। বেশ আছি। কখনো আমার কথা মনে পড়ে না, তাই না? কথা মনে পড়ার জন্য তো কোনো কথাই বাকি নেই। ও আচ্ছা, তার মানে এখনো মাফ করে দিতে পারিসনি, তাই না? কিছু মনেই নেই আমার। মাপের কথা কেন উঠছে এখানে? হয়তো তুই যাওয়ার পর সব পরিবর্তন হয়ে গেছে, যা তুই এখন মানতে পারছিস না। তবে আস্তে আস্তে সবটা জানতে পারবি, আর আমার পরিবর্তনটুকুও। মানে? কিছু না, থাক, আমি গেলাম। ও আচ্ছা, রাবিয়ার জন্য আমার মনে কিছুই ছিল না। তবে দূরে যাওয়ার পর বুঝতে পারছি যে হ্যাঁ, কিছু আছে। কিন্তু আমার মন বলে একটা, আর মস্তিষ্ক বলে আরেকটা। তাই বুঝে উঠতে পারছি না। তারপর আগের রাগ তো আছেই। বাসায় এসে কিছু ঘটনা যেমন অদ্ভুত লাগতে লাগলো, সেরকমই আরও অদ্ভুত লাগতে লাগলো রাবিয়ার কেয়ারিং আমার উপর।
আমি যতই দূরে থাকতে চাচ্ছি ততই কাছে আসতে লাগলো। তবে কি সে তবে কি রাবিয়া আমাকে ভালোবাসে? কিন্তু যে মেয়ে আমাকে একটু সহ্য করতে পারতো না, সে কি সত্যি আমায় ভালোবাসবে? না, এসব আমার মনের ভুল। অনেক প্রশ্ন আমার মধ্যে ঘুরছে। এসব প্রশ্নের উত্তর না পেলে মনে হচ্ছে শান্তি আসবে না। কি যে করি। বাবা, এখানে কি করিস? না আব্বু, এমনি আসলাম। তুমি কেন আসলে? তোকে ডাকতে। তোর আম্মু ডাকছে। ও আচ্ছা, চলো তাহলে। হ্যাঁ চল, তবে একটা কথা শুনে যা। বলো। যেহেতু তুই আমাদের একমাত্র সন্তান, তোকে সব থেকে বেশি ভালোবাসি। এসব কিছুই তোর জন্য। জানি তো। এমন কিছু করবি না জীবনে যার কারণে আমরা, বিশেষ করে তোর আম্মু আর আমি কষ্ট পাই। কারণ আমরা তোর থেকে অনেক বেশি আশা করি, বুঝলি? হুম। তাই সেরকম কিছু আর করবি না, ঠিক আছে? হ্যাঁ আব্বু। চল তাহলে, তোর আম্মু খাবার নিয়ে আমাদের জন্য বসে আছে। হ্যাঁ চলো। ছাদ থেকে চলে আসলাম। মাথা গরম করে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমার কাতলাগাড়ি যাওয়ার সিদ্ধান্তে হয়তো আব্বা আম্মু খুব কষ্ট পেয়েছে, তাই আব্বু এগুলো বললো। খারাপ তো বলেনি, বাসার একমাত্র সন্তান, যদি আমি তাদের থেকে দূরে থাকি কষ্ট তো পাবেই। ডাইনিং টেবিলে এসে দেখি আমাদের সাথে আরেকজন এসেছে। মনে হয় রাবি এসেছে। তুই কাতলা গাড়ি চলে যাওয়ার পর রাবেয়া আমাদের সাথে থাকতে শুরু করে। ও আচ্ছা। কারণ আমরা দুজন খুব একা হয়ে পড়েছিলাম, তো তাই। কিছু বললাম না আমি। কিছু কি সত্যি থাকতে পারে বলার মতো? না, আমার বলার মতো কিছু খুঁজে পেলাম না। ডিনার সেরে আব্বু আম্মুর সাথে গল্প করে রুমে এসে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছিল, ঘুমিয়ে পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি উঠলাম। আসলে কাতলা গাড়ি সকালবেলা তাড়াতাড়ি উঠতে হতো, তাই অভ্যাস হয়ে গেছে। আম্মু আমায় এত সকালে উঠতে দেখে মনে হয় অবাক। আম্মু আর মিম রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল মনে হয় আমায় দেখে। সুজন, ঘুম হয়নি তোর রাতে? কেন, হয়েছে তো। এত তাড়াতাড়ি উঠলি যে? তোকে তো প্রতিদিন সকালে ডাক দিতে হতো, না হলে উঠতি না। আজ ডাক দেওয়ার আগেই উঠলি যে? না আম্মু, কাতলা গাড়িতে সকালে উঠতে হতো তো, প্রাইভেট থাকতো, এই জন্য অভ্যাস হয়ে গেছে। বাহ খালামুনি, তোমার ছেলে এই কয়দিনে অনেক চেঞ্জ হয়ে গেছে দেখছি। হুম, অনেকটা চেঞ্জ হয়ে গেছি আপু। রাবি আর কিছু বললো না। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। না থাক আম্মু, এত তাড়াতাড়ি খাবো না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যা। খালামুনি, আমিও যাই সুজনের সাথে। তুই যাবি? তুমি যাবা? হুম। আচ্ছা যা। কিন্তু কি কিন্তু? নিবি না সাথে? আচ্ছা আসো আপু। চল। আমি আর রাবিয়া একসাথে হাঁটছি, কোনো কথা হচ্ছে না। নীরবতা ভেঙে আপুই বলল, তারপর বল তোর জিপের খবর। জিএফ? হ্যাঁ। আমার কোনো জিএফ নেই। নে নে, মিথ্যে বলতে হবে না আমায়। আজব তো, যদি নাই থাকে তাহলে কেন মিথ্যা বানাবো? সত্যি নেই? না, নেই। ও আচ্ছা, তাহলে ভালো। আবার নীরবতা চলছে। আমরা কই যাচ্ছি তা নিজেরাও জানি না। রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম সকালবেলা, তত বেশি লোকজনও আশেপাশে নেই। আচ্ছা সুজন, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলে ফেলো। আচ্ছা, তুই খুব ঘৃণা করিস আমায়, তাই না? কতবার বলবো আমি ঘৃণা করি না তোমায়? এখন কি প্রমাণ দেখাতে হবে? দেখা। সব থেকে বড় প্রমাণ তো এটাই যে আমি তোমাকে ঘৃণা করলে এতক্ষণ তোমার সাথে হাঁটতাম না, আর তোমার সাথে কথাও বলতাম না। আর কোনো আর কোন প্রমাণ লাগবে? না লাগবে না, বুঝে গেছি। আমার কথাটা এখনো তোকে বলা হয়নি কিন্তু। বলো তাহলে। আমার সামনে দাঁড়িয়ে। সুজন, আমি তোকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস কর, যেদিন তুই চলে গেলি সেদিন হতেই বুঝতে পারলাম যে তুই কতটা গুরুত্বপূর্ণ ছিলি আমার জীবনে। তোর কথাগুলো, তোর তুই করে বলা, তোর নাম ধরে ডাকা, সব কিছু। আর খুব করে বুঝতে পারলাম যে আমার জন্যই হয়তো তুই চলে গেলি। আমি কিছু করতে পারিনি, কিছুই করার ছিল না আমার। জানি আমি, সব দোষ আমার ছিল। বিশ্বাস কর, তুই চলে যাওয়ার পর তোর শূন্যতাটা গভীরভাবে আঁকড়ে ধরেছিল আমায়। সারাদিন শুধু তোর কথা মনে পড়ে, আর এই কারণেই হয়তো আজকে তোকে ভালোবেসে ফেলেছি। তুই আমায় ফিরিয়ে দিবি আমি জানি, কিন্তু খুব করে ইচ্ছে করছিল বলে দেওয়ার, কারণ আমি সত্যি খুব দোষী। আর এই দোষের ভারটা অনেক বড়।
আমি একটা ছেলেকে তার পরিবার থেকে আর একটা বাবা মাকে তার ছেলের থেকে দূরে করে দিয়েছে। সব আমার জন্যই। এই 6 মাস আমি দেখেছি তারা কেমন ছিল, কিভাবে কষ্টগুলোকে চাপা দিয়ে সবার সাথে হাসি মুখে কথা বলতো। আমি সব দেখেছি। তাই আমি চাই তুই আমায় গ্রহণ করতে না পারিস, ঠিক আছে, এটা মেনে নেওয়া যাবে। তবে আমায় মাফ করে দে প্লিজ। প্লিজ আমায় মাফ করে দে। আই এম সরি। আই এম এক্সট্রিমলি সরি। মাফ করে দিতে পারি এক শর্তে। কি শর্ত? আমি তোর সব শর্ত মানতে রাজি। তাহলে শোনো, কি শর্ত? আমি তোর সব শর্ত মানতে রাজি। আমি যতদিন বাসায় আসছি না, আব্বু আম্মুকে সামলানোর দায়িত্ব তোমার। কেননা তোমার কারণেই তাদের থেকে দূর যেতে হয়েছে আমায়। আমার মা বাবা হয়তো তোমায় খুব ভালোবাসে, তাই তাদের খেয়াল এখন থেকেই তোমাকেই রাখতে হবে। ব্যাস, এতটুকুই। পারবো, আমি পারবো তোর শর্ত রাখতে। পারলেই ভালো। আর আমার কথাটা? আমার কথা রাখতে পারলে আমিও চেষ্টা করব। ও আচ্ছা। বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। ভাবছিলাম রাবিয়া কি আমার কথা রাখতে পারবে। পারলে তো ভালোই, কিন্তু পারবে মনে হচ্ছে। কেননা আমি ছিলাম না তখন, তো সেই আমার আব্বু আম্মুর খেয়াল রেখেছে। অবশ্য আমার এর থেকে বেশি কিছুর চাওয়ার নেই। এগুলো ভাবছিলাম, এমন সময় আমার রুমে রাবিয়া এলো। আচ্ছা, আমি কি তোর পছন্দ নই? এই কথাটা হচ্ছে কেন? আমার কথার উত্তর দে। প্রয়োজন মনে করছি না। বাহ, খুব ভালো। হ্যাঁ, এটাই। মানে? বুঝে নেওয়ার থাকলে বুঝে নেও। এত কঠিন কঠিন কথা কোথায় শিখলি বলতো? সব কিছুই শিখে নিতে হয়। হুম, শুধু অনুভূতিগুলোই শিখলি না। সময় আসলে সেটাও শিখে নিব না হয়। তাই? হুম। হাসতে হাসতে বের হয়ে গেল। ক্রাশ খেলাম নাকি জানি না, তবে অনেক ভালো লাগা কাজ করছিল। যে কয়েকদিন বাসায় ছিলাম সবসময় রাবিয়া ছিল পাশে। খুনসুটি নানা বিষয় নিয়ে গল্প হতো আমাদের মাঝে। আব্বা আম্মু, খালামণি, খালু সবাই আমাদের এত ভালো সম্পর্ক দেখে অবাক, তবে মনে মনে খুশি অবশ্য। আমার ছুটি শেষ হয়ে আসছিল। রাবিয়াকে বলতে ইচ্ছে করছিল, কিন্তু বলতে পারছি না। ভাবছি এরপরের বার এসে বলে দিব। কালকে চলে যাব, তাই রাবিয়াকে নিয়ে বের হলাম। লেকের পাড়ে বসে আছি দুজনে। কেউ কিছু বলছে না। নীরবতা ভেঙে, কিছু বলছে না যে আপু? ওই, তুই আমাকে আপু বলবি না আর। আপু বললেও দোষ, না বললেও দোষ। আপার? আচ্ছা, আর বলবো না। গুড। হুম। কালকে চলে যাবি তাই না? হুম। আর মনে পড়বে না তাই না? বলতে পারছি না। ও, হুম। কবে আসবি আবার? সেটাও জানি না। না জানাই ভালো। তাই? হ্যাঁ তাই। হা। হাসবি না, দাঁত ফেলাই দিব কিন্তু। আচ্ছা, আপু আর হাসবো না। আপারও? আমি তোর আপু নই। কি তাহলে? অন্য কিছু। তাই বুঝি? হুম। আরো কিছুক্ষণ চুপ। কেউ কিছুই বলছে না। চল। কোথায়? বাসা। আচ্ছা চলো। হুম। চলে আসলাম বাসায়। পরের দিন চলে যাব কাতলাগাড়ি। তাই সবার মন খারাপ, আমারও ভালো লাগছে না। আব্বু আমার জন্য আর একজনের জন্য, কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে যেতেই হবে আবার কাতলাগাড়ি। কিছু করার নেই। আজ চলে যাব। রেডি হচ্ছি। সকাল থেকে রাবেককে দেখছি না, মন খারাপ মনে হয়। বের হলাম বাসা থেকে। আবু রেল স্টেশনে রেখে আসবে, ট্রেনে যাব। ভালোভাবে যাবি, নিজের খেয়াল রাখবি। আচ্ছা আম্মু। আমাদেরকে প্রতিদিন ফোন দিবি, আচ্ছা। আর সময় পেলেই চলে আসবি। আচ্ছা। ভালো থাকিস। তোমরাও ভালো থেকো আম্মু। হুম। আব্বু রেখে আসলো। যাওয়ার সময় দূর থেকে রাবেয়াকে দেখছিলাম। চেয়েছিল, মনে হচ্ছিল কাঁদছিল। আজব মেয়ে, আমি কি একবারে চলে যাচ্ছি? পরের বার ছুটি পেলেই এসেই বলে দেব। কাতলা গাড়িতে সময় কাটতেই চাইছিল না, তবে আমার সাথে রাবিয়ার প্রতিদিন কথা হতো, ভালোই চলছিল। না বলেও হাহা। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল, যেটি আমার জীবনটাকে আবারও বদলে দিল। একদিন রাতে ঘুমাচ্ছিলাম, এমন সময় আব্বুর ফোন। এত রাতে তো আব্বু ফোন সাধারণত দেয় না, তাহলে আজ কেন? কোনো বিপদ হলো না তো? ভাবতে ভাবতেই ফোন ধরলাম। হ্যালো আব্বু। হ্যাঁ সুজন, হুম। বাবা তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। বাসা যাব? কিন্তু কেন? তুই তোর চাচ্চুকে নিয়ে কালকে সকালবেলায় বাসায় চলে আয়। কিন্তু কেন, কি হয়েছে?
তুই আগে আয়, তারপর বলবো। হ্যালো হ্যালো বলেই কেটে দিল। কি হয়েছে? কোনো অঘটন? আমার মাথা কাজ করছে না। রাবেয়াকে ফোন দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। চাচুকে ডাকে বললাম, কিন্তু চাচুও কিছু বলছে না। কি হয়েছে? খুব চিন্তা হচ্ছে। তাই সকাল সকাল বাসে করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এখনো খুব চিন্তা হচ্ছে, ভাবতে বা কল্পনাও করতে পারছি না। সারা রাত মিম আর আম্মুকে ফোন দিলাম কিন্তু ধরছে না। কি হয়েছে? কেউ কিছু বলছে না। বাসায় পৌঁছে যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, একদম না। ভোরে রওনা দেওয়ার ফলে আমাদের বাসা পৌঁছাতে দুপুর লেগে যায়। বাসায় এসে দেখি নীরবতা বিরাজ করছে, মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটেছে এখানে, কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারছি না। বাসার ভিতরে ঢুকলাম, সবাই চুপ হয়ে বসে আছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু আম্মু কি হয়েছে? কোনো কথা বলছে না, শুধু নীরব দৃষ্টিতে একবার তাকিয়ে তার আবার চোখ ফিরিয়ে নিল। আব্বুর কাছে গেলাম। আব্বু 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 কি হয়েছে বলো না? আব্বুও কিছু বলছে না। আরে আজব তো, কি হচ্ছে এসব? আজব ব্যাপার, তোমরা কিছু বলছো না কেন? কি হয়েছে বলো না আমায়। এতক্ষণ লক্ষ্য করলাম খালু আর খালামণি আমাদের বাসায়, আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছে। খালামণি কান্না করছে। খালামণির কাছে গেলাম। খালামণি, ও খালামণি, বলো না কি হয়েছে? বলার সাথে সাথেই জোরে কেঁদে দিল। এখনো আমার মাথায় কিছুই ঢুকছে না। আচ্ছা, সবাই তো এখানে আছে, কিন্তু আমার রাবিয়া, ওর কিছু হয়নি তো? আমার আর এই নীরবতা সহ্য হচ্ছে না। আমার রাবিয়ার কিছু হয়েছে? তোমরা কি বলবে রাবিয়ার কি হয়েছে? সবাই আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে এ কিভাবে জানলো। আব্বু কড়া নজরে চাচুর দিকে তাকালো। চাচু ইশারাই বুঝিয়ে দিল যে তিনি সত্যি কিছু বলেনি। এখনো কি চুপ থাকবে তোমরা? বাবা, তুই শান্ত হ আগে, তারপর বলছি। শান্ত হওয়া মানে? কিসের শান্ত? রাবিয়ার কিছু হয়ে গেছে আর আমি শান্ত থাকবো? কিভাবে বলছো আব্বু? আচ্ছা, বস আগে। বসলাম। এখন বলো কি হয়েছে? সবার দিকে এক এক করে তাকাচ্ছে। কেউ নিষেধ করছে বলতে, আর কেউ কিছুই বলছে না, মুখ ঘুরিয়ে দিয়ে। আব্বু প্লিজ বলো কি হয়েছে? রাবিয়ার? আসলে বাবা, রাবেয়া রাবিয়ার কি? রাবেয়া আর নেই। কি? তোমরা কি পাগল হয়ে গেছো? কি বলছো এগুলা? মাথা ঠিক আছে তোমাদের? কিসব ফালতু কথা বলছো? এসব সত্যি বাবা। আমি বিশ্বাস করি না, আমার রাবিয়ার কিছু হতে পারে না, কিছুই না। হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি চারিদিকে অন্ধকার। পাশে আব্বু আম্মু বাসা। আম্মু, আমি কোথায়? বাবা তুই হাসপাতালে? হাসপাতালে কেন আমি? তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। ও আচ্ছা, জানো আম্মু, একটা খারাপ স্বপ্ন দেখলাম। রাবে নাকি চলে গেছে। বলতো, রাবে কি আমার ছেড়ে কোথাও যেতে পারে? খুবই বাজে স্বপ্ন। হ্যাঁ বাবা, এগুলো সব স্বপ্ন। তুই বিশ্রাম কর। হুম, আমার খুব ঘুম পাচ্ছে আম্মু, খুব। ঘুমা তাহলে। আচ্ছা। হাসপাতাল থেকে বাসায় আসলাম অষ্টম দিনে। আমার প্রথম যেদিন জ্ঞান ফিরে সেদিন পঞ্চম দিন ছিল। তার মানে এই আমি 5 দিন টানা অজ্ঞান ছিলাম। এখন স্বাভাবিক হয়ে আসছি। তবে একটা মেয়ের কথা খুব মনে পড়ে, খুবই। আমার রাবিয়াকে। কত বড় হতভাগা আমি, যে মেয়েটাকে জানাতেও পারলাম না আমি কত ভালোবাসি তাকে। সব ছেড়ে চলে গেল রাবিয়া। প্রতিদিনের মতো সেদিনও গিয়েছিল কলেজে। তার বাবা তার জন্মদিনে তাকে একটা স্কুটি গিফট করেছিল। ওটা করেই যাওয়া আসা করতো। কিছুদিন আগে তার জন্মদিন ছিল, এই মাসেই। আমি লাল চুড়ি কিনে পাঠিয়ে দিয়েছিলাম। তো সেদিন বাড়ি ফেরার পথে রাস্তায় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তখন পর্যন্ত কিছুই হয়নি। কোনো সময় বেপরোয়া গতির একটা ট্রাক এসে, আর বলতে পারছি না। ডাক্তার বলেছিল বাঁচানো সম্ভব না। তবুও অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুই কাজে লাগেনি। সেদিন রাতে সে নাকি না ফেরার দেশে চলে যায়, আর রেখে যায় তার প্রিয় ডায়েরিটা। আমার জন্য খুব পচা মেয়ে, আমায় একলা করে চলে গেল না ফেরা দেশে। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? তার ডায়েরিটা খুললাম, সব জায়গাতে আমার নাম। তবে এক জায়গায় গিয়ে থমকে গেলাম। কিছু লেখা তুলে ধরলাম। প্রিয় সুজন, ওই পাগল, তুই কি আমাকে কখনো বুঝবি না? আমি তোকে কতটা ভালোবাসি জানিস তুই? আমিও জানি তুই আমায় ভালোবাসিস। তোর শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমায় বলবি না। আমি জানি। বুদ্ধু, আমায় আগে বলে দিতে পারতি, তারপর দেখতি
আরও মন দিয়ে শর্ত পালন করতাম। বোকা কোথাকার। ঠিক আছে, আমিও অপেক্ষা করব। তুই জানিস তোর দেওয়া চুড়িগুলো আমার লাইফের বেস্ট গিফট। এত সুন্দর চুড়ি আমি তো ভেবেই রেখেছি যেদিন তুই বাসায় আসবি সেই দিনই তোর দেওয়া চুড়িগুলো পরে তোর সামনে যাব। জানিস এখন কেন জানি একলা একলা মনে হয় রে। তোকে হারানোর ভয় কাজ করে। মনে হচ্ছে আস্তে আস্তে আমি তোর থেকে দূরে সরে যাচ্ছি। কেন যে এই অদ্ভুত খেয়ালগুলো ভেসে উঠছে জানি না। আমি তো তোকে ছেড়ে যাব না, তাই না রে? কারণ আমি তো তোকে এত এত এতগুলো ভালোবাসি। খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। তোকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমায় কখনো ভুল বুঝিস না রে। ইতি, তোকে সব থেকে বেশি ভালোবেসেছে রাবেয়া। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। সত্যি আমার রাবিয়া আমায় রেখে অনেক দূরে চলে গেছে, অনেক অনেক দূরে। আমার রাগী আপু আমায় আর কখনো রাগ দেখাবে না, আমার নামে আর কখনো নালিশ করবে না আমার কাছে, আমায় আর বকা দেবে না। তার নাম ধরে ডাকলে আমায় আর আর কখনো ভালোবাসবে না। সে নেই, সে আর নেই, সত্যি সে আর নেই। দাঁড়িয়ে আছি রাবিয়ার কবরের সামনে, তাকে শেষ দেখা হয়নি। আমা বলেছিল শেষবার দেখতে চেয়েছিল তোকে, তাই তোর আব্বু তোকে তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু আমি শেষ কথাও রাখতে পারিনি। হাতে ডায়েরি আর চোখে পানি, আর সাথে আমার দেওয়া সেই ছুরিগুলো। রাবিয়া, সমাপ্ত। হে রাবিয়া, কথা বলো না কেন? কেন এভাবে আমায় ছেড়ে চলে গেলে? আমার কথা শোনার প্রয়োজনও মনে করলা না তুমি? তুমি নাকি আমাকে ভালোবাসো, তাহলে এভাবে ছেড়ে চলে গেলা কেন? ওই কথা বলছো না কেন? একা একা শুয়ে আছো, আমার কথার গুরুত্বই দিচ্ছ না তুমি? কেন এভাবে আমায় ছেড়ে চলে গেলে? আমায় ছাড়া থাকতে তোমার একটুও কষ্ট হচ্ছে না রাবিয়া? এই দেখো, আমি তোমার জন্য তোমায় দেওয়া লাল চুড়িগুলো নিয়ে এসেছি। তুমি না আমার সামনে পড়তে চেয়েছো? এই ওঠো না, আমার কাছে ফিরে আসো না। তোমায় যে আমি যে তোমায় খুব ভালোবাসি, খুব। যেটা বলা ছিল হয়তো আর কোনোদিন বলতেও পারবো না, তবে আমি তোমায় এভাবে হারাবো তা কল্পনাও করতে পারছি না। হয়তো বলতে পারিনি, তবে তোমায় আমি অনেক ভালোবাসি আর আজীবন ভালোবেসে যাব। ভালো থেকো ওই না ফেরা দেশে, স্মৃতি হয়ে বেঁচে থাকবো তোমার সারা জীবন। ভালো থেকো ভালোবাসা। চোখের পানি তো তাই আর মনে গড়িয়ে পড়ে। কাছের মানুষগুলো দূরে চলে যাওয়ার সময় তা আটকানো যায় না। বাসায় আসলাম অনেকক্ষণ পরে, সবাই অনেক চিন্তিত ছিল। কেউ জানে না কই গেছিলাম। কই গেছিলি বাবা? কোথাও না। আমাদেরকে বলবি না? আমরা তোর জন্য চিন্তা করছিলাম। একটু বাইরে গেছিলাম। তোর চোখ মুখ ওরকম হইছে কেন? কিছু না আম্মু, এমনি। আমি ঘরে যাব, আমার খারাপ লাগছে। আচ্ছা যা। শোনার আগেই চলে এলাম। আব্বু আম্মু কথা বলাবলি করছে। ছেলেটা এমন হয়ে গেল কেন? কেন? তুমি মনে হয় জানো না? রাবেয়াকে অনেক ভালোবাসতো মনে হয়। আমরাও কি কম ভালোবাসতাম? আমাদের মেয়ের মতো ভালোবাসতাম। আজ যদি বেঁচে থাকতো তাহলে দুজনকেই এক করে দিতাম। আমিও। আমার ছেলেটার কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। ওকে কোথাও পাঠিয়ে দেওয়ার দরকার। কি বলো? আমিও সেটাই ভাবছি। এখানে থাকলে আরো বেশি কষ্ট পাবে। আর কাতলা গাড়ি যাবে না নাকি? তাই দূরে কোথাও পাঠাই দাও। পড়ার জন্য বাইরে যেতে বলি। ভালো বুদ্ধি, এটাই করো। তাহলে তো সুজনের সাথে কথা বলে দেখতে হয়। কথা বলো। আচ্ছা, বলবো এখন। রাতে খাওয়ার টেবিলে বসে খাচ্ছিলাম, যদিও বা আমার খিদে নেই, তবুও আম্মুর জোরাজোরিতে খাবার টেবিলে আসি, খাচ্ছিলাম। এমন সময় আব্বু। সুজন, তোর সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো। এখন কেমন আছিস বাবা? ভালো। তোর মুখ দেখে বোঝা যায় তুই কেমন ভালো আছিস। আমি অন্য বিষয় নিয়ে তোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। বলো। আমি আর তোর আম্মু ভাবছিলাম যে তোকে বাইরে পাঠাই দেব। তুই তোর গ্রাজুয়েশন কমপ্লিট করে আয়। এখনই? এখনই। আচ্ছা, আমি ভেবে দেখি। একবার ভেবে দেখ, বাইরে গেলে ভালো লাগবে আর তার সাথে তোর গ্রাজুয়েশনও কমপ্লিট করতে পারবি। ভেবে দেখবো। হ্যাঁ দেখ। রাতে শুয়ে আছি আর রাবেয়ার কথা খুব মনে পড়ছে। আচ্ছা, এসবের পিছনে আমার দোষ নেই তো? জানি না আমার দোষ আছে কি না। আমার তবে তাকে না বলা আর
হঠাৎ হারিয়ে ফেলার কথা সবসময় আমায় কাঁদাচ্ছে। আমি পারছি না আর সহ্য করতে, তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম আব্বু যা বলছে তাই করব। পরের দিন সকালবেলা নাস্তা করার সময় আব্বুকে বললাম, আব্বু, হুম, আমি ভেবে দেখেছি কি সিদ্ধান্ত নিলি? আমি বাইরে যাব। খুব ভালো, আমি সবকিছুর ব্যবস্থা করছি। আচ্ছা। ভালো সিদ্ধান্ত নিছিস বাবা। বাইরে চলে এলাম, ভালো লাগছিল না কিছুই। নদীর পাড়ে হাঁটছিলাম, মনে পড়ে গেল আগের বার কাতলাগাড়ি যাওয়ার আগে রাবিয়া আর আমি এখানে একসাথে এসেছিলাম। আর আজ সব অতীত। কিছুদিনের মধ্যে আমার পাসপোর্ট ও ভিসা হয়ে যায়, স্কলারশিপ হয়ে যায় ইউএসএ একটি ভালো কলেজে, তাই সেখানে চলে যাব। দেখতে দেখতে সেদিনটি চলে এলো যেদিন চলে যাব। এয়ারপোর্টে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ফ্লাইটে উঠলাম। সব কিছু ফেলে নতুনের উদ্দেশ্যে আমি পাড়ি জমালাম। ইউএসএ আমার মামাতো ভাই সাদিকুল থাকে, তার বাসাতে ওঠার কথা শুনেছি। সাদিকুল যেখানে থাকে সেখানকার সবাই নাকি বাঙালি। ভালোই হলো, প্লেন ল্যান্ড করলো। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি সাদিকুল দাঁড়িয়ে। ওয়েলকাম মাই ডিয়ার ব্রাদার। আসতে অসুবিধা হয়নি তো তোর? না ভাই, কেমন আছিস? আই এম গুড, তুই? ভালো। চল তাহলে যাওয়া যাক। হ্যাঁ, সাদিকুল আমার বড় হলেও আমরা খুবই ফ্রেন্ডলি একে অপরের কাছে। সে আমাকে তুই করে বলে আর আমিও। আর সাদিকুল এখানে চাকরি করে শুনেছি, বড় কোম্পানিতে। তার নিজস্ব গাড়ি আছে, সেটাই করে তার বাসায় গেলাম। অনেক বড় বাসা। সাদিকুলের বিয়ে হয়নি, তবে খুব শীঘ্রই করবে। পাত্রী ঠিক আছে, এখন বাংলাদেশে যাওয়ার পালা। আমাকে আমার রুম দেখিয়ে দিল, তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। বিকালবেলা দুই ভাই মিলে ঘুরতে বের হলাম। এখানে অনেক বড় একটা লেক আছে, সেখানে বসে আছি। এমন সময়, তোর খালাতো বোন রাবেয়া মারা গেছে না? ভাই, এগুলো কথা উঠাস না প্লিজ। না, আমি আসলে উঠাতে চাইছিলাম না, কেননা আমি সব জানি, কিন্তু একটা কারণে উঠালাম। কি কারণ? পিছনে দেখ। কি? ঘুরে তাকালাম। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমার থেকে কয়েকশো হাত দূরে রাবিয়া দাঁড়িয়ে আছে। আমি কল্পনাই করতে পারছি না এটা সত্যি। তারপর কি হইলো আমার ঠিক মনে নেই। আমি অজ্ঞান হয়ে পড়ি। রাবিয়া আমার সামনে। আমার বিশ্বাস হচ্ছে না, এটা কিভাবে সম্ভব? না না, আমি মনে হয় স্বপ্ন দেখছি। এটা সত্যি হতে পারে না। তবে কি আমি ভুল দেখছি? আমার থেকে কয়েকশো হাত দূরেই দাঁড়িয়ে আছে। শহীদুলকে বললাম, এটা কিভাবে সম্ভব? আমিও তো তাই ভাবছি। ভাই, আমি নিজেই ওর কবর দেখেছি। তাহলে রাবে আমাদের সামনে কিভাবে? জানি না আমি। আরে এত কিছু জানা জানি কি আছে, চল যে রাবেয়াকে জিজ্ঞাসা করলেই হলো। চল। রাবিয়ার কাছে গেলাম, কথা বলছিল। আমার আসার এখানে একদিন হচ্ছে, এত তাড়াতাড়ি কিভাবে এলো? আর এখানে তো তার পরিচিত কেউ নেই। তাহলে এরা কারা? সত্যি কি এই মেয়ে রাবিয়া? কিন্তু আমার ভুল হবার কথা নয়। এতদিন একসাথে বড় হলাম, আমার চোখ ভুল হতে পারে না। কে তাহলে এই মেয়ে? আমার রাবিয়া কি? রাবিয়ার কাছে গেলাম। রাবিয়া আমার দিকে ঘুরে তাকালো। কাকে বলছেন? রাবিয়া, আমায় চিনতে পারছিস না? কে রাবেয়া? আর আপনিই বা কে? রাবিয়া, আমি সুজন। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি রাবিয়া নই, আমি সুস্মিতা। কি? জি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। দুঃখিত। আসলে আমাদের একটু ভুল হয়ে গেছে মনে হয়। সরি। ইটস ওকে। সুজন, এদিকে আয়। আমায় টেনে দূরে নিয়ে গেল শহীদুল ভাই। আমি কিছুই আন্দাজ করতে পারছি না কি হচ্ছে এসব। রাবিয়া আমায় চিনতে পারছে না। সে নিজেকে কেন সুস্মিতা বলছে। ভাই, কি বলছে রাবিয়া এসব? শান্ত হ ভাই, আগে শান্ত হ, তারপর সব বিশ্লেষণ করা যাবে। আমি শান্তই আছি ভাই, কিন্তু এসব আমার কোনো কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা এই নে, তুই পানি খাওয়ার, একটু শান্ত হয়ে বস, আমি একটু আসছি। কই যাও? একটু খবর নিয়ে আসি এই সুস্মিতার ব্যাপারে। আচ্ছা। শহীদুল ভাই গেল খবর নিতে। আমার মনে শুধু একটাই কথা, বারবার মনে হচ্ছে আমি রাবিয়াকে চিনি। এই মেয়ে রাবিয়া, কিন্তু কেন তাহলে আমায় চিনতে পারছে না? এত কাছ থেকে দেখে আর কথা বলে এটা তো শিওর হয়েছে যে এই রাবিয়া। কিন্তু রাবিয়া এই যদি হয়, তাহলে মিথ্যা কেন বলছে সে আমায়? তবে কি সত্যি এই মেয়ে সুস্মিতা রাবিয়া নয়? শহীদুল ভাই না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। প্রায় আধা ঘন্টা পর ভাইয়া এলো। এসে সরাসরি, বাসায় চল,
কি হয়েছে ভাই, এরকম কেন দেখাচ্ছে তোকে? কিছু কি জানতে পারলি? আগে বাসায় যাই, তারপর এই ব্যাপারে কথা বলবো। এর আগে একটা কথা শুনতে যাচ্ছি না এই ব্যাপারে। আচ্ছা, ও আপনাদের তো বলাই হয়নি। এমনিতে ভাই খুব ভালো, কিন্তু যদি তার রাগ হয় তাহলে আমাদের ভাই বোনের কাছে অত্যন্ত ভয়ানক হয়ে ওঠে। তাই আর রাস্তায় কিছু বললাম না। বাসায় আসার পর, ভাইয়া কি হয়েছে? অনেক কিছু জানতে পারলাম। কি জানতে পারলি? মেয়েটা সত্য বলছে। কি সত্যি বলছে? যে মেয়েটা সুস্মিতা, রাবেয়া নয়। এটা কিভাবে সম্ভব? অসম্ভবের কি আছে? তো সামনেই তো দেখলি। আর যা বলতে যাচ্ছি তা শুনলে হয়তো বিশ্বাস করতে বাধ্য হবি। কি বলবি? সুস্মিতা ছোট থেকে এখানে থাকে। কি কি বলছিস? হ্যাঁ, যা সত্য তাই বলছি। সুস্মিতার বাসা এখানেই? তার আঙ্কেল আন্টির সাথে এখানে থাকে। সব থেকে বড় কথা, আমাদের এই শহরেই থাকে। কি বলছো? ছোট থেকে যদি এখানে থাকে তাহলে এত ভালো বাংলা তো পারার কথা না। ওর আঙ্কেল আন্টি দুজনেই বাঙালি, তো স্বাভাবিকভাবেই বাংলা তার মাতৃভাষা। আর সে তো এখানে ছোটবেলায় আসছে, তাহলে ভাষা নিশ্চয়ই শিখে এসেছিল। আচ্ছা, আঙ্কেল আন্টির সাথে থাকে মানে? ওর মা বাবা নেই, ছোটবেলায় নাকি মারা গেছে, তাই ছোট থেকে আঙ্কেল আন্টির সাথে থাকে। বুঝলাম, কিন্তু কিভাবে এক চেহারার দুজন মানুষ হতে পারে? হতে পারে, জানিস না, এক চেহারা 7 লোক পৃথিবীতে থাকতে পারে। জানতাম, কিন্তু বিশ্বাস করতাম না। এখন তো বিশ্বাস করতেই হবে। জানি না আমি। ভাই, আমি রুমে গেলাম। আচ্ছা, যা। আমার রুমে চলে এলাম। আমার কিছুই ভালো লাগছে না। কয়েক মুহূর্তের জন্য মনে হয় আবার রাবিয়াকে ফিরে পেলাম, কিন্তু না, এসব সব কিছুই মিথ্যে। ভাবতে ভাবতেই সকালবেলা উঠে একটু ভালো লাগছিল, কিন্তু রাবিয়ার কথা মনে পড়লো। খারাপ লাগাটা বেড়ে গেল। আজকে আবার কলেজে জয়েন হবার প্রথম দিনেই আবার ওরিয়েন্টেশন ক্লাস। তাই রেডি হয়ে শহীদুল ভাইকে বলে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। কলেজে গেলাম, ক্লাস শুরু হলো। কাউকেই চিনি না, তাই কারোর দিকে তাকাচ্ছিল না। হঠাৎ চোখ যাই পিছনের দিকে, সে চেনা প্রিয় মুখটা আমার ভেসে উঠলো। রাবিয়ার মতো দেখতে সেই মেয়েটি। তাহলে কি সেও আমার সাথে একসাথে পড়ে? ভাবতে ভাবতেই ক্লাস শেষ, বের হয়ে আসছিলাম। এমন সময় এক্সকিউজ মি। ঘুরে দেখি আমায় ডাকছে। কে ডাকছে বলার প্রয়োজন পড়বে না মনে হয়। জি, আমায় বলছেন? আপনি ছাড়া এখানে কি কেউ বাংলা বুঝবে? না। হুম, আপনি এখানেই পড়বেন? জি। ভালোই হলো, একজন বাঙালি বন্ধু পাওয়া গেল। এদেশে খুব কম বাঙালি পড়তে আসে, আর আপনার সাথে তো আগেই দেখা হয়েছিল। জি। আপনি কি বিরক্ত হচ্ছেন? না। তাহলে কি আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ সুজন হোসেন। হাই, আমি সুস্মিতা। জি, জানি। বাহ, তাই নাকি? হুম। তাহলে তুমি করে কথা বলাই যায়, তাই না? হ্যাঁ, যাই। চলো তাহলে, ক্লাস তো শেষ, হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা। তুমি খুব কম কথা বলো, তাই না? না। তাহলে কথা বলছো না যে? তোমাকে দেখে আমার কথা বলার সব শব্দ ভুলে গিয়েছি। কেন? কালকে যে বললাম তোমাকে রাবিয়া, রাবিয়া আসলে কে জানো? কে? আমার খালাতো বোন। আর আমার সব কিছু ছিল, আমি ভালোবাসতাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও, আই এম সরি। না, ইটস ওকে। তুমি আর রাবিয়া এর মধ্যে পার্থক্য কি জানো? কি? তুমি ইউএসএ আর সে বাংলাদেশি। আমিও বাংলাদেশি, তাই এতদিন বিদেশে থেকেও হয়তো নিজের মাতৃভাষাকে ভুলতে পারিনি। জি, সে কি আমার হুবহু কার্বন কপি ছিল? ও। তারপর সুস্মিতার সাথে কথা বলে এসে বাসা যায়। সেখানে গিয়ে বাংলাদেশে আব্বু আম্মুকে ফোন দিই। কথোপকথনের মাঝেই একটা আশ্চর্যজনক তথ্য পাই যে আমার পৃথিবীটাকে আবার ঘুরিয়ে দেই। কলেজ থেকে বাসায় আসলাম, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলা আব্বু আম্মুকে ফোন দেই। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আম্মু, তুমি? ভালো। কেমন কাটছে ওখানে? ভালো, তবে একটা ঘটনা ঘটে গেছে এখানে। কি ঘটনা? কিছু কি হয়েছে তোর? না না, তেমন কিছু কথা না, অন্যরকম কিছু যা তোমরা কল্পনাও করতে পারবে না। কি তাহলে? রাবিয়াকে দেখেছি। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? আচ্ছা মা, ভিডিও কলে কথা বলি। আচ্ছা, তোর বাবাকে বলে দিচ্ছি। দেও,
আর হ্যাঁ, খালামণি আর খালুকেও একটু ডেকে নিয়ে আসো প্লিজ, সবার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা দাঁড়া। কেটে দিলাম ফোন। এখন এদের সবাইকে সত্যটা বলতে হবে আর বোঝাতে হবে। ও হ্যাঁ, কলেজ থেকে আসার সময় সুস্মিতার একটা ছবি তুলে রাখি প্রমাণের খাতিরে। কিছুক্ষণ পরে মা ইমো অ্যাপসে ভিডিও কল দিল, রিসিভ করলাম। হাই। বল, কি জানি বলেছিলি তোর আম্মুকে? আসলে আমি রাবিয়াকে দেখেছি। কি বলছিস এসব বাবা? আমি সত্যি বলছি খালামণি। কি রে, ইউসে যাবে? আমার মেয়ে তো। শান্ত হও, এই দেখো। সবাই বিস্ময় দৃষ্টিতে ছবির দিকে দেখছিল। এটা কিভাবে সম্ভব? রাবেয়া বেঁচে আছে, কিন্তু আমি তো নিজ হাতে আমার মেয়েকে কবর দিয়েছিলাম। এ সুস্মিতা। সুস্মিতা? হ্যাঁ, এর নাম সুস্মিতা। কিন্তু এ তো পুরোপুরি রাবিয়ার মতো দেখতে। এজন্যই তোমাদের সাথে কথা বলতে ডাকছি। কি কথা? আচ্ছা খালামণি, রাবিয়ার কি যমজ কোনো বোন আছে? না, রাবিয়ার কোনো যমজ বোন নেই। না বাবা, রাবেয়া মা আমার একমাত্র মেয়ে। কি মনে করো, এ যদি হারিয়ে যায় ছোটবেলায় বা জন্মের পর? না রে বাবা, ওরকম কিছুই না। সব থেকে বড় কথা কি জানো তোমরা? কি? সুস্মিতার বাবা মা নেই, সে তার আঙ্কেল আন্টির সাথে থাকে। আর একটা জিনিস সুস্মিতা আমায় বলেছে, সিক্রেট হিসাবে রাখতে বলেছিল, কিন্তু তোমাদের জানানো জরুরি। কি? সুস্মিতা এখানে নতুন, কিন্তু তার আঙ্কেল আন্টি বলেছে সে ছোট থেকে এখানে আছে। কিন্তু সুস্মিতা বলেছে আমার মনে নেই কিছু, শুধু সবকিছু নতুন লাগছে। মানে তাহলে তুই কি ভাবছিস? আমি কি ভাবছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তার মানে সুনিতাই রাবিয়া? হুম, কিন্তু কি করে? তোমরা বলেছিলে রাবিয়ার চেহারা শনাক্ত করা যাচ্ছিল না, তাই না? হুম শুধু ওর স্কুটি দেখে ওকে তোমরা শনাক্ত করেছো, তাই না? হুম খোঁজ নেও কলেজে গিয়ে সেদিন আসলে কি ঘটেছিল। কেউ না কেউ তো কিছু দেখে থাকবে, আমার বিশ্বাস। এই আমার রাবিয়া। কি হতে পারে বলতো? তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, রাবিয়া শুধু চেহারা চিনতে পারছিলে না, তাই না? কিন্তু কাপড়। কাপড় তো যেটা পরে গিয়েছিল সেটাই ছিল পরনে। আমি যতদূর ভাবতে পারি, হয়তো যদি এমন হয় যে রাবিয়ার খুব কাছের কোনো বান্ধবী যে রাবিয়ার স্কুটি নিয়ে গেছিল। বাবা, এমনটা কি হতে পারে? আমি তো জানি না খালামণি, এখন সব বিষয় নিয়ে জানতে হবে। সব বুঝলাম, কিন্তু এরকমটা হলে রাবিয়া তোকে চিনতে পারলো না কেন? সেটাই খোঁচা দিচ্ছে খুব করে বাবা, কি হতে পারে। হ্যাঁ, সেটাই তো কথা। আচ্ছা আমি দেখছি, তোমরাও একটু করে খবর নাও। আচ্ছা। বাই। হ্যাঁ, বাই। আবু যে কথাগুলো বললো এই নিয়েই বেশি চিন্তা আমার। কি হতে পারে এই কাহিনীর রহস্য। শাহিদুল ভাইয়ের সাথে কথাগুলো শেয়ার করলাম। বলল যা করবি ভেবে চিন্তা করবি। পরের দিন কলেজে গেলাম, আর রাবিয়া মানে সুস্মিতার সাথে দেখা। কেমন আছো? ভালো। তুমি? ভালো। তারপর সব কিছু ঠিকঠাক? সব। ও আচ্ছা, চলো ক্লাসে যাই। চলো। ক্লাস করে অনেকক্ষণ একসাথে আড্ডা দিলাম। তারপর সুস্মিতা আর আমি একসাথে বাসায় আসি। দিন দিন সুস্মিতার খুব কাছাকাছি যেতে লাগলাম। আমরা অনেক ভালো বন্ধু হয়ে গেছিলাম, একে অপরকে খুব সময় দিতে লাগলাম। কলেজে একসাথে আসতে লাগলাম, একসাথে সব কিছু করতাম। কলেজ শেষ করে বাসায় আসতাম একসাথে। একদিন সুস্মিতার বাসায় গেলাম, দাওয়াত দিল। একে তো বাঙালি, তার উপর সুস্মিতার বন্ধু, তাই খাতির একটু বেশি করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে একসাথে গল্প করতে লাগলাম। আচ্ছা আন্টি, আপনাদের বাসা ঝিনাইদহে না? হুম আপনারা মনে হয় এখানে অনেক দিন থেকে থাকেন। হুম অনেক দিন থেকেই। ও, আপনাদের বাচ্চা নেই? না বাবা, সুস্মিতাই আমাদের সব। ও আচ্ছা। তোমার বাসা কই বাংলাদেশে? গ্রাম সাধুয়াটি, পোস্ট বিপ্লব কাদিয়া, থানা শৈলকূপ। ও আচ্ছা। তাহলে আমি আজকে উঠি আন্টি। এখনই যাবা? জি। আচ্ছা বাবা, আবার আসিও। আচ্ছা। সুস্মিতার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। একটা জিনিস তো পরিষ্কার, কিছু কাহিনী এখানেও আছে। কেননা আমায় কথাগুলো বলার সময় আন্টি মাঝে মধ্যে আটকে যাচ্ছিল, কিন্তু তার আপন হলে কি বলার মধ্যে এমন হতো। ভাবতে না ভাবতেই আব্বুর ফোন। হ্যালো আব্বু। হ্যাঁ। বলো, কি বলবা? একটা কথা জানানোর ছিল। কি কথা? তুই যা বলেছিলি সব ঠিক? কি সত্যি? এমন ভাবে বলছিস তুই জানতি না। আমি তো জানতাম না, আন্দাজ করছিলাম শুধু। আমরা তো ভেবেছিলাম তুই সব জানিস। না। আচ্ছা, আর কি জানতে পারলা?
তারপর আব্বু যা বলল তা শুনে এটা প্রমাণ হলো যে হ্যাঁ, রাবিয়া বেঁচে আছে। এখন এটা জানতে হবে সুস্মিতা কি রাবিয়া। সেদিন আসলে যা ঘটেছিল, আব্বুর কথার মাধ্যমে যা বুঝতে পারলাম তা হলো রাবিয়া প্রতিদিনের মতো সেদিনও কলেজে যায়। ক্লাস শেষ করে বাসা ফিরতে ধরছিল, এমন সময় তার খুব কাছের বান্ধবী তানিমা সাথে তার দেখা হয়। তানিমা তাকে তার বাসায় ছাড়তে বলে। রাবিয়া রাজি হয়ে যায়। এমন সময় রাবিয়া স্কুটি চালাতে যায়, যেহেতু খুব কাছের বান্ধবী তাই না করতে পারেনি। অদ্ভুতভাবে সেদিন দুজনেই একই ড্রেস পরে কলেজে গিয়েছিল। তানিমা যে নতুন গাড়ি চালানো শুরু করেছে তা রাবিয়া জানতো না। তিন রাস্তার মোড়ে এসে মোড় ঘোরার সময় একটা ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। তানিমা সেখানেই মারা যায় আর রাবিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাহলে সে সুস্থ হয়ে বাসায় ফিরল না কেন? তানিমার পরিবার তার খোঁজ নিল না কেন? কেননা তানিমাকে তো রাবিয়ার পরিবার দাফন করে। আসলে যখন তারা আসছিল তখন কলেজ ছুটি হয়ে যাওয়ায় কেউ ততটা খেয়াল করেনি, কিন্তু রাবিয়ার বাবা যখন খোঁজ নিতে যায় তখন তাকে একজন দোকানদার এসব বলে। পরে একই ঘটনা তিন রাস্তার মোড়ে যেও জানতে পারে। সেখানে আগে যাওয়া হয়নি, তাই আগে জানতে পারেনি এই ব্যাপারে কিছু। রাবিয়া হাসপাতালে যায় ঠিকই, কিন্তু সে গুরুতর আহত ছিল। বিশেষ করে মাথায় হ্যাম্পার হয়ে বেশি। সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, তাই আর বাসায় ফেরা হয়নি তার। তানিমার আঙ্কেল আন্টি বিদেশে থাকে, কারণবশত তারা সে সময় দেশে থাকে। তারা জানতে পারে যে তাদের ভাতিজিকে পাওয়া যাচ্ছে না। পরে হাসপাতালে যেয়ে রাবিয়াকে পায়। যেহেতু রাবিয়ার কিছুই মনে ছিল না, তাই তারা রাবিয়াকে নিয়েই নিজেদের বাসায় চলে যায়। আমি সব বুঝতে পারছি আস্তে আস্তে। এখন শুধু দরকার রাবিয়ার স্মৃতিশক্তি ফিরিয়ে নিয়ে আসার, আর তা আমাকেই করতেই হবে। তারপর পুরো বিষয়টুকু আমার কাছে পরিষ্কার হয়ে যায়। একদিন রাবিয়াকে আমাদের বাসায় নিমন্ত্রণ দিলাম। শহীদুল ভাইকে সব কিছু বলা হয়েছে, আমায় ফুল সাপোর্ট দিতে চেয়েছে। দুপুরবেলা সুস্মিতা এলো। হাই। আসো আসো, ভিতরে আসো। চলো। আসো। বাহ, এত বড় বাড়িতে তোমরা শুধু দুজন থাকো? জি। ও চলো বাসাটা ঘুরে দেখাই তোমাকে। হ্যাঁ চলো। আমি এখানে থাকি। ভালোই, তবে এত অগোছালো কেন? ব্যাচেলার মানুষ, তার উপরে ছেলে, হিহি, রুম তো অগোছালো থাকবেই। তাই বুঝি? হুম। আচ্ছা, আমি গুছিয়ে দিচ্ছি। আরে লাগবে না, তুমি আমাদের অতিথি। তুমি বাসায় নতুন এলে, আর এসব তোমার দ্বারা করিয়ে নিব না? কেমন দেখায়? কি কেমন দেখায় সরে যাও তো। আরে আরে, কি করছো? একটাও কথা বলবে না। আচ্ছা, মিনিটের মধ্যে রুম পরিষ্কার করে দিল। এখন অনেক সুন্দর লাগছে, কেমন করে দিলাম? বলার বাহিরে। তাই? অনেক সুন্দর গোছাতে পারো তো। কার কাছে শিখেছ? কারো কাছে যে মনে নেই, মনে হয় আন্টির কাছে। ও, চলো লাঞ্চ করা যাক। হ্যাঁ চলো। লাঞ্চ করতে বসলাম, খাচ্ছি আর ভাবছি খালামণিও সবসময় গোছগাছ করে রাখতো সবকিছু। রাবিয়া এসব কিছু শিখেছে খালামণির কাছ থেকেই। আর এখন আর একটা কথা, রাবিয়ার সাথে আজকে খালামণি, খালু আর আব্বাম্মুর সাথে কথা বলাই দিব। সবাইকে তো কিছু বলতে নিষেধ করেছি, এখন আমার কথা শুনলে হয়। খাওয়া দাওয়া শেষ করে আব্বুকে ফোন দিলাম। ইমো অ্যাপে আব্বু রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভালো, তুমি? আমিও। আব্বু আম্মু, খালামণি, খালু কই? এই তো আমার পাশে আছে। আব্বু, তোমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এ হলো সুস্মিতা, আমার কলেজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। সবাই চেয়ে আছে তার দিকে। সুস্মিতা ইতস্ত বোধ করছিল মনে হয়। আমি ইশারাতে সবাইকে সাবধান করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম। সুস্মিতা, এ হলো আমার আব্বু, ইনি হলো আমার আম্মু, ইনি হলো খালামণি, আর ইনি খালু। ও, আমি সুস্মিতা। কেমন আছো মা? ভালো, আন্টি আপনি? জি, আমিও ভালো। এমন সময় খালামণি কাঁদতে শুরু করে। আমি তো কি করব না করব ভাবছিলাম। এমন সময় কল কেটে যায়। আচ্ছা, উনি এভাবে কাঁদছিলেন কেন? আসলে তোমাকে তো বলেছিলাম তাই না, যে তোমার মতো দেখতে আমার একজন খালাতো বোন ছিল, তার মা ইনি। তোমাকে দেখে হয়তো নিজেকে ধরে রাখতে পারিনি, নিজের মেয়ের কথা মনে পড়েছে মনে হয়। ও আচ্ছা, সো স্যাড। আচ্ছা, তাহলে আজ আমি আসি। আমি নামিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো। দুজনে একসাথে হাঁটছিলাম। কাছে যেহেতু রাবিয়া ওরফে সুস্মিতার বাসা, তাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। মনে হচ্ছিল
মনের না বলা কথাগুলো তাকে বলে দেয়, যা বলতে চেয়েও বলতে পারিনি। না, কি হবে পরে দেখা যাবে, আজকে বলেই দিব। সুস্মিতা, একটা কথা বলার ছিল, যদি তুমি কিছু না মনে করো তো। হ্যাঁ বলো। আসলে আমি তোমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি। বুদ্ধু, কেন? তুমি বোঝো না? কি বুঝবো? আমিও তোমাকে ভালোবাসি, না হলে তোমার এত কাছাকাছি আসি? কই, কখনো বলনি তো। মেয়েরা সব কথা মুখে বলে না, বুঝে নিতে হয়। তাই বুঝি। এখন ভালোভাবে প্রপোজ করবে আমায়, ফুল দিয়ে। ফুল তো নেই সাথে। কালকে কলেজে নিয়ে আসবে। জি হুকুম মহারানী। হাতটা ধরলাম, হাঁটছি একসাথে, আবার ফিরে পেলাম তাকে। যাক, না বলা কথাগুলো বলে দিলাম, বাকিগুলো অবশ্য কালকে বলবো। তাতে কি হয়েছে তো আমার। সুস্মিতাকে রেখে বাসায় আসলাম, সবাইকে বললাম, শহীদুল ভাইকে ট্রিটও দিলাম। আর রাতে তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফুল কিনে কলেজে গেলাম। অনেক আগে এসে পড়েছি, মনে মনে ভাবছি। এমন সময় দেখি সামনে সুস্মিতা। তুমি? কি আমি? এত তাড়াতাড়ি? বাহ, ভুলেই গেলে। না, ভুলে যাইনি, তবে এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। অনেক হয়েছে এগুলো কথা, বাদ দাও। আচ্ছা, করো। কি? প্রপোজ। হাঁটু গেড়ে গোলাপ বাড়িয়ে। ও আচ্ছা, তোমাকে দেখে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, করছি। করো। আমার কোনো রাজ্য নেই, তবে আমি একটা রাজ্যের অধিপতি। তা হলো আমার বাবার গড়া রাজ্যের। আমি তোমাকে সেই রাজ্যের রাজকুমারী আর রাজকন্যার আম্মা বানাতে চাই। হবে সেই রাজ্যের একমাত্র রানী। কি কি কি? একমাত্র বললা কেন? তো কি বলবো, দুই মাত্র। বলে দেখিও, পা ভেঙে দিব। আচ্ছা, প্রপোজাল গ্রহণ করবা না? হ্যাঁ, আমি হতে চাই। চলো যাওয়া যায়। হাত ধরে কলেজে গেলাম। যেহেতু এটা বিদেশ, তাই এখানে এসব কিছুতে কেউ মাইন্ড করে না। এখন আমার লক্ষ্য হলো রাবিয়ার স্মৃতিশক্তি ফিরিয়ে আনা, যার মাধ্যমে সব আবার আগের মতো হয়ে ঠিক হয়ে যাবে। রাবিয়া মানে সুস্মিতার সাথে আমার রিলেশন শুরু হলো। অন্যদের থেকে আমরা একটু আলাদা ছিলাম, তাই সবার সাথে ততটা মিশতাম না। আর এখন তো মেশানোর কোনো প্রয়োজনই নেই। ভালো চলছিল আমাদের, একসাথে যাওয়া আসা তো আগে থেকেই হতো। এখন সব কিছু একসাথে হয়। আমরা দুজনে বেড়াতে যাই, কলেজে আসা যাওয়া একসাথে, বেশিক্ষণ সময় কাটানো সব হতো। তার মাঝে আমি যাচ্ছিলাম কিভাবে রাবিয়ার স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যায়। একদিন আমি ডাক্তারের কাছে যাই, এমন সময় সুস্মিতার ফোন। হ্যালো। কই তুমি? এই তো একটা জায়গায় যাচ্ছি। কই যাচ্ছি আসলে। কই বলতে চাচ্ছ না? না মানে ডক্টরের কাছে। ডাক্তারের কাছে? কি হয়েছে তোমার? আরে না, আমার কিছুই হয়নি। তাহলে যাচ্ছ কেন? আছে একটু কাজ। অসুস্থ না হলে শুধু শুধু মানুষ ডাক্তারের কাছে যায়? আচ্ছা, আমি পরে বলবো নি। না, এক্ষুনি বলতে হবে। বলবো তো পরে বলবো, এখন। ঠিক আছে, বলার প্রয়োজন নেই, বাই। হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে দিল। এত রাগ এই মেয়েটার। অবশ্য এখন অভ্যস্ত আমি, ছোট থেকেই দেখে আসি না। যাই পরে, এখন ওর রাগ ভাঙাবো। আগে যে কাজটা করতে এসছি সেটা করি। এই শহরের বড় ডাক্তারের কাছে গেলাম, তিনি এই বিষয় নিয়ে গ্র্যাজুয়েট করেছেন। শহীদুল ভাই তার কাছে আসার পরামর্শ দিল, তাই তার কাছে আসা। মে আই কামিং? Yes. হ্যালো ডক্টর। Hi. How can I help you? I want to discuss a serious matter with you. Yes, please. Actually, my friend cannot memorize her past. She forget all. How can she bring back her memory? It's a difficult problem, but it will be solved. I need to see the patient. Okay, I will bring her tomorrow. Can I go now? Yes, you can. চলে আসলাম ডাক্তারের কাছ থেকে। এখন রাবেয়াকে নিয়ে কালকে আসতে হবে। কিছু তো বাহানা করে নিয়ে আসতেই হবে। যাক, ওটা পরের ব্যাপার। আগে তো সুস্মিতার রাগ ভাঙাতে হবে। সুস্মিতার চকলেট খুব পছন্দ করে, তাই তার জন্য চকলেট নিলাম। এখন দেখা করতে হবে।
আমি জানি এখন ম্যাডামকে কই পাওয়া যাবে। গেলাম লেকের পাড়ে এক কোণে বেঞ্চিতে সুস্মিতা বসে আছে। মনে হচ্ছে মন খারাপ, তার মানে রেগেও আছে। আজকে কি আছে কপালে কে জানে। একটু ধাক্কা দিয়ে, ওই সুস্মিতা। কথা বলছে না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আচ্ছা, কথা বলতে হবে না, কারোর জন্য তার পছন্দের চকলেট নিয়ে আসছিলাম। এখন কথায় যদি না বলে আমি খেয়ে ফেলি। চকলেটটা বের করে যেই খেতে যাব অমনি ছু মেরে আমার হাত থেকে কেড়ে নিল। ঘুম দেওয়া হচ্ছে তাই না? ঘুষ কই দিলাম? নিজের বউকে কিছু দেওয়া কি ঘুষ? ওই, তাহলে নিজের বউকে সব বলা যায় না কেন? হুঁ, কি বলিনি? ডক্টরের কাছে কেন গিয়েছিলে সেটা? আচ্ছা, এখন বলছি। না, লাগবে না, আমি শুনবো না। ওই, এত রাগ করো কেন? হ্যাঁ, আমি রাগ করিনি। তাই মনে হয় ওইভাবে কথা বলছো, তাই না? হ্যাঁ। আরে আমি তো দেখা করতে গেছিলাম। কেন? হুঁ, ডক্টর কি তোমার মামা নাকি? না মামা না, তবে তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কই, আমার তো কিছু হয়নি, আমি একদম সুস্থ আছি। কালকে তোমাকে নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। না, আমি যাব না। কেন যাবা না? আরে আজব তো, আমার তো কিছু হয়নি, তাহলে কেন যাব? আমি বলছি তাই। আচ্ছা আচ্ছা, যাব। খুশি? হ্যাঁ, হা হা হা। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসি। তাকে তার বাসায় দিয়ে অবশ্য। আর আন্টি আঙ্কেল আমায় খুব পছন্দ করে। মাঝে মাঝেই যাওয়া হয় তাদের বাসায়। পরের দিন সুস্মিতাকে নিয়ে ডক্টরের কাছে গেলাম। ডক্টর তাকে কিছু টেস্ট করতে দিল। সে বারবার বলছে যে সে এগুলো করবে না, সে ঠিক আছে, কিন্তু আমার কথা শুনে সব করলো। ডক্টর আমাকে কাল এসে দেখা করতে বলল। রিপোর্টও হাতে পেয়ে যাবে, আর কি করতে হবে সেগুলো বলবে নাকি। এখন অপেক্ষা শুধু কালকের। সুস্মিতাকে নিয়ে আসছিলাম। আমি কিন্তু এখানে কিছু বুঝলাম না, এগুলো কি হচ্ছে? কি বুঝনি? কেন শুধু শুধু ডক্টরের কাছে এলাম, আর কেনই বা তুমি আমায় টেস্টগুলো করতে বাধ্য করলে? আরে এমনি। এমনি? ওভাবে তাকাচ্ছ কেন? তা কি করবো? হুম, একটা পাপ্পি দেও। হি হি হি। শক্ত তো। আচ্ছা, লাগবে না। গাড়ি চালাচ্ছিলাম এমন সময় গালে বসায় দিল। কি পাপ্পি? বাহ বাহ, এত অ্যাডভান্স। ওই, কি অ্যাডভান্স? হ্যাঁ, এই যে এগুলো। তুমি তো চাইলে। ইয়া আল্লাহ, কি বলছে মেয়ে? নিজে দিল, এখন আমায় ফাঁসাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কুত্তা, তোরে ছাড়বো না। ওই, গাড়ি চালাচ্ছি, পরে মারিও। আচ্ছা, গাড়ি থামাও শুধু। তারপর সুস্মিতাকে তার বাসায় নামিয়ে দিয়ে কিলঘুষি খেয়ে সাথে অন্য কিছু। আপনারা জেনে কি করবেন? পার্সোনাল ব্যাপার। নিয়ে বাসায় আসলাম। রাতে বাবা মা, খালামণি, খালু সবার সাথে এই ব্যাপারে কথা বললাম। তারপরে সুস্মিতার সাথে কথা বলেই ঘুম। খুব ক্লান্ত। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। আজ ছুটির দিন, তবে ডক্টর আজও যেতে বলেছেন। আমায় রাতে ফোন দিয়েছিলেন, বলেছেন ওনার নাকি অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তাই সকাল সকাল যেতে বলেছেন। গেলাম, ডক্টরের কাছ থেকে চলে এলাম। তিনি অনেক কিছু বলল। তার কথার সারমর্ম এই যে রাবিয়ার ব্রেনে ইনজুরি ছিল, কিন্তু এখন সে সুস্থ। যদি তার প্রপার ট্রিটমেন্ট হতো তাহলে এতদিনে তাকে সুস্থ করে তোলা সম্ভব হতো। এখন একটাই উপায় আছে, রাবিয়াকে তার আগের বাসায় নিয়ে যাওয়া, যেখানে সে সবার সঙ্গে থাকলে, পরিবেশটাকে দেখলে আস্তে আস্তে সব কিছু চিনতে পারবে। এতটুকুই। এটা নাকি সিম্পলের উপর গর্জিয়াস আইডিয়া, কি জানি। এখন শুধু কিছু একটা ব্যবস্থা করে রাবিয়াকে নিয়ে বাংলাদেশে ফিরতে হবে। তবে সব থেকে বড় বাধা হলো তার আঙ্কেল আন্টি। বসে আছি সুস্মিতাদের বাসায়। সামনে বসে আছে সুস্মিতা ও তার আঙ্কেল আন্টি। কিছুক্ষণ আগে তাদের সামনে একটি প্রস্তাব রেখেছি। ওহ, অনেক আগে মনে হয় চলে এসেছি। দাঁড়ান, সব খুলে বলছি। কি করব, কিভাবে সুস্মিতাকে বাংলাদেশে নিয়ে যাব ভাবছিলাম। আমার জানা মতে এটাই একটা পথ, যার মাধ্যমে হয়তো সুস্মিতাকে সেখানে গিয়ে সব মনে করিয়ে দিয়ে স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যাবে। কিন্তু কিভাবে নিয়ে যাব? এমন সময় আলাউদ্দিনের চেরাগের জিন হয়ে এলো শাহিদুল ভাই। এত টেন্সড দেখাচ্ছে তোকে, সুমিতার সাথে কিছু হয়েছে নাকি? না, সুস্মিতার সাথে কিছু হয়নি, তবে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? খুলে বললাম সব। সব শুনে ভাই কিছুক্ষণ ভাবলো, কি জানি। তারপর, আমার কাছে একটা আইডিয়া আছে, তবে আমার এখন ইচ্ছা নেই। তোদের যদি সাহায্য হয়
এর জন্যই বলছি। কি বলিস, আছে আইডিয়া? তাড়াতাড়ি বল রে ভাই। আমার বিয়ে এর মাধ্যমে। মানে তোর বিয়ের মাধ্যমে? ঠিক বুঝলাম না। আরে শোন, তুই তো জানিসই আমার বিয়ে ঠিক হয়ে আছে মিষ্টির সাথে। আপনাদের আগেই এই বিষয়ে বলা হয়েছিল, তবে ভাবির নাম বলা হয়নি তো। পুরোটা শুনবি? আচ্ছা বল। আমাদের এখন বিয়ে হয়ে গেলে সবাইকে বাংলাদেশে যেতে হবে, তোকেও। এখন এপাশে দেখ, সুমিতাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? তাদেরকে অনুরোধ করলে তারা হয়তো যাবে, তাই না? তো তুই আগে যাবি, না হয় সুমিতাকে নিয়ে। ব্যাস হয়ে গেল। রাবেয়াকে মানে সুমিতার আঙ্কেল আন্টি ও তোকে পছন্দ করে, তাই না? আমরা মনে হয় না মানা করবে। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন হঠাৎ করে, সব কি ঠিক হবে? সেটা আমার ওপর ছেড়ে দে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। জানের ভাই তুই, এক নিমিষেই সব সমস্যার সমাধান করে দিলি। এজন্য আমি তোর থেকে বড়, আর তুই আমার থেকে ছোট। নে নে, কি? আরও কিছু নে ভাই, শুধুমাত্র 1 সপ্তাহ সময় নেই, পরিবারকে সব বুঝায়, সবাই মেনে নেয়। আর 1 মাসের মধ্যে মিষ্টি আপু রিলেশন করে বিয়ে করেছে, তাই আমার অবস্থাটা ভালোভাবে বুঝেছ। এখন শুধু আঙ্কেল আন্টিকে বোঝাবো কিভাবে সেটাই ভাবছি। আঙ্কেল আর আন্টিকে বললাম, তারা ভাবছে। বাবা, এভাবে কি আমরা আমাদের মেয়েকে যেতে দিতে পারি? আঙ্কেল, আমাদের তো ভেকেশনস চলছে, একদিক দিয়ে ঘোরাও হবে আর ভাইয়ার বিয়েও খাওয়া হবে। আর আমাদের পরিবারটা কত বড় সে সম্পর্কে জানতেও পারবে সুস্মিতাও। তাই আমরা এটা চাচ্ছিলাম, যদি আপনাদের আপত্তি না থাকে তো। আচ্ছা, হঠাৎ করে তো কিছু বলা যাচ্ছে না। সুস্মিতা, তোমার মতামত কি? আমারও ইচ্ছা করছে যেতে চাচ্ছু, ঘুরতে পারবো অনেক। আচ্ছা ঠিক আছে তাহলে। যাক, অবশেষে শান্তি। কবে যাবা তোমরা তাহলে? পরশুদিন যেতে চাচ্ছি আঙ্কেল। আচ্ছা, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা আঙ্কেল, আজ তাহলে যাই। আচ্ছা চলো। খাওয়া দাওয়া করা হয়েছিল, আগে চলে এলাম। এসেই ভাইয়াকে জোরালোভাবে জড়ায় ধরলাম। আরে পাগল, কি করছিস? তুমি না থাকলে হয়তো এসব হতো না। নে, হয়েছে। আমি কিন্তু ফ্রি ছাড়ছি না তোকে। শুধু বলো একবার, তারপর দেখো। আমার বিয়ে কিন্তু ধুমধাম করে হওয়া চাই, সব দায়িত্ব তোকে নিতে হবে। হাজার হোক প্রথম বিয়ে, কোনো কম যেন না থাকে। আমার সাথে রাবেয়াকেও নিবি। শুধু দেখো কি করি, আমি ফাটিয়ে দিব। তবে প্রথম বিয়ে মানে আরও বিয়ে করবা নাকি? মিষ্টি আপুকে ফোন দিয়ে বলবো? না ভাই প্লিজ, না হলে আমার 12টা বাজাই দিবে। আচ্ছা বলছি না। হুম। তারপর কেটে গেল 2 দিন। আজ সুস্মিতা মানে রাবেকে নিয়ে বাংলাদেশ যাব। আজকে অবশ্য পৌঁছাবো না, 2 দিন লাগবে এখান থেকে বাংলাদেশে ল্যান্ড করতে। দুইজনে সবার কাছে বিদায় নিয়ে বের হলাম। বিয়ের কিছুদিন আগে আঙ্কেল আন্টিও আসবে বলল। ভাইয়া 15 দিন আগে, আর আমরা যাচ্ছি 1 মাস আগে। অনেক ফাস্ট আমরা। তবুও আমার মনে হচ্ছে এই সময়টা কি যথার্থ রাবিয়ার স্মৃতিকে ফিরিয়ে আনার জন্য। জানি না, যাক, আগে যাওয়া হোক, তারপর না হয় ভাবা যাবে। সব কিছু শেষ করে প্লেনে উঠলাম। আমি আর রাবিয়া পাশাপাশি, আমার হাত ধরে আছে আর আমার কাঁধে মাথা দিয়ে আছে। টেক অফের সময় তার নাকি ভয় লাগে, তাই অনেক কথা হয়েছে এর মাঝে রাবিয়ার সাথে। কি করবে, কই থাকবে, কাকে কি বলে ডাকবে, সব। মেয়েটা পাগল, আর এই পাগলামিটা আরও যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 দিন পর লম্বা ভ্রমণ শেষ করে বাংলাদেশে নামলাম, সাথে একরাশ ক্লান্তি। বিমানবন্দরে অনেক এসেছে আমাদের নিয়ে যেতে। আব্বু, রাবিয়ার ছোট ভাই, খালা, খালু, খালা, মিষ্টি আপু, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। আব্বু আম্মুর সাথে রাবিয়া কথা বলছে। খালামণি, খালু চুপ। তোমরা চুপ যে? দেখ না, নিজের মেয়ে নিজের বাবা মাকেই চিনতে পারছে না। চিন্তা করিও না, সব ঠিক করার জন্যই এখানে আনা ওকে। দেখো, সব ঠিক করে দিব। এটাই যেন হয় বাবা। এটাই হবে। চলো সবাই তাহলে বাসা যাও যাক, খুব ক্লান্ত লাগছে। চল। বাসায় এসে খাওয়া দাওয়া করে সেরকম একটা ঘুম দিলাম। বিকেলবেলা উঠলাম, উঠে দেখি সুস্মিতা সবার সাথে ভাব করে নিয়েছে, বিশেষ করে তার ভাইয়ের সাথে। রাতে তার থাকার ব্যবস্থা করা হলো রাবিয়ার রুমে। এখান থেকেই আমার মিশন শুরু হলো। রাবিয়া ওর রুমে গেল, আমি আমার, সবাই ঘুমাতে গেলাম। সকালবেলা উঠে দেখি সবার আগে রাবিয়া উঠেছে। মুখটা কেমন জানি হয়ে আছে, বিষণ্ণ লাগছে। কিছু কি হলো নাকি, না রাতে ভয় পেয়েছে?
বুঝতে পারছি না এত বুঝাবুঝির কি আছে। ওকে যে প্রশ্ন করলেই তো সব সমস্যার সমাধান পাবো। গেলাম তার কাছে। আমি যাওয়ার পর কিছু কি হয়েছে সুস্মিতা? তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে যে। না কিছু না। কিছু তো হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলো। আসলে আমায় রাতে অনেক আজীব আজীব জিনিস লক্ষ্য করতে হয়েছে। কি এমন জিনিস? আমার কেন জানি মনে হচ্ছিল এই রুমটা অনেক চেনা আমার কাছে। এখানে আমি আগেও ছিলাম। সব কিছু আমার মনের মতো। ঘুম ধরছিল না। তুমিই বলো, এখানে আজকে আমি প্রথম থাকলাম, তাই না? তাই তো। যাক, মনে হচ্ছে আস্তে আস্তে সব প্ল্যান কাজে দিচ্ছে। তাহলে এমন কেন মনে হচ্ছে আমার? এসব কিছু না, প্রথম বাইরে থাকছো তো তাই তোমার এমন মনে হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার। তাই যেন হয়। পুর পাগল মেয়ে, চলো তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাই। আমার আবার সকালবেলা একটু হাঁটাহাঁটি করার অভ্যাস আছে তো। আচ্ছা চলো, আমিও হেঁটে আসি। তাহলে যদি একটু ভালো লাগে আর কি। হ্যাঁ চলো। সুস্মিতা আর আমি একসাথে হাঁটছি। কতদিন পর চেনা শহরে হাঁটছি। আর পাশে সেই চিরচেনা মুখ। অনেক ভালো অনুভূতি হচ্ছে মনে। সেখানে চলে এলাম যেখানে রাবিয়া আমায় প্রথম ভালোবাসি বলেছিল। আমার মনে হয় তার এখন সে কথা মনে নেই, কিন্তু আবার সেই ঘটনা মনে করে যদি দেওয়া যায় তাহলে তাহলে কি রাবিয়ার মনে পড়বে না? একবার চেষ্টা করা যাক সুস্মিতা। হ্যাঁ বলো। তোমার কিছু কি মনে আছে? কি মনে থাকবে? তুমি এখানে আমায় প্রথম ভালোবাসি বলেছিলে। কি তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি একবার মনে করার চেষ্টা করো। না, আমি পারছি না মনে করতে। কিছু মনে করতে পারছি না। আমার মাথা ঘুরছে। আমি পড়ে যাব, বাসায় যাব। আমার ভালো লাগছে না। ব্যর্থ চেষ্টা বিফলে গেল। একটা রিক্সা ডাকলাম, তারপর রাবেকে নিয়ে বাসায় আসলাম। সে তার রুমে চলে গেল। মাথা ঘুরছে মনে হয়, তাই বিশ্রাম নিতে গেল। সবাই এতক্ষণে উঠে গেছে। আম্মু দেখলো সব। কি হইছে রাবেয়ার? মাথা ব্যথা করছিল নাকি বিশ্রাম নিতে গেল। কই গেছিলি তোরা? সব খুলে বললাম আম্মুকে। আম্মু প্রচণ্ড রাগ করলো আমার উপর। কেন এত চাপ সৃষ্টি করছি তার উপর। অনেক কথা বললো। আমারও মনে হচ্ছে না এভাবে হবে, না অন্য কোনো উপায় বের করতে হবে। বিকেলবেলা রাবিয়া আপুকে নিয়ে মিষ্টি আপুদের বাসে গেলাম। আমি, রাবিয়া আর সোহান। আগেই বলেছিলাম দুজনের মধ্যে অনেক ভাব হয়েছে। সোহান যদিও বা জানে যে রাবিয়া তার বোন, কিন্তু রাবিয়া তো জানে না, তাই তাকে বোন করে নিয়েছে। তো সারাক্ষণ একসাথে থাকে দুজন। মিষ্টি আপুদের বাসায় আসলাম। এসেই গল্প করতে লাগলো মিষ্টি আপু আর রাবিয়া। মিষ্টি আপু, তোমাদের তো লাভ ম্যারেজ, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমাদেরও শোনাও তোমাদের গল্পটা। গল্প আর কি, তুমি তো জানোই আমরাও কলেজ ফ্রেন্ডস ছিলাম। সেখান থেকে প্রথম ফ্রেন্ডস, তারপর ক্লোজ ফ্রেন্ডস, আর ভার্সিটি যেতে যেতে রিলেশন শুরু হলো। বাহ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ ওইরকমই আর কি। অনেকটা তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো এত অ্যাডভান্স ছিলাম না। যাক, তবুও সফল। সেটা অবশ্যই বলা যায়। তো তোমাদের বিয়ের আয়োজন কিন্তু আমরা দুজনে করছি। হ্যাঁ জানি তো। শুধু দেখো, একদম অন্যরকম আয়োজন করব। দেখবো নে। আচ্ছা আপু, আমরা আসি তাহলে আজ। খাওয়া দাওয়া করে যাও আর এগিয়ে যাও। আচ্ছা আচ্ছা। আপুর বাসা থেকে আসলাম সন্ধ্যায়। তারপর ছাদে গেলাম দুজনে একান্ত কিছু সময় কাটানোর জন্য। আচ্ছা সুস্মিতা, তোমার পছন্দের জিনিস পাইল, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে কখনো বলিনি। তুমি কিভাবে জানলে? পাটা দাও তো। কেন? দিতে বলছি, দাও। আচ্ছা। পাটা বাড়িয়ে দিল অন্ধকারের মধ্যেই। তার জন্য কেনা পাইলটা তার পায়ে পরিয়ে দিলাম। এটা কখন কিনলে? কেনা ছিল। তাই বুঝি? কালকে ওখানে তোমাকে নিয়ে যাব। তৈরি থেকো। বিকেলবেলা। কোথায় নিয়ে যাবে? গেলেই বুঝতে পারবে। আচ্ছা। পরের দিন সুস্মিতাকে সেখানে নিয়ে গেলাম যেখানে রাবিয়া সবসময় যেত, যা তার ছিল সব থেকে প্রিয় জায়গা। রাবিয়াকে সকাল সকাল এক জায়গায় নিয়ে এলাম, সেই লেকের পাড়ে, যেখানে প্রায় সে আসতো। জায়গাটা দেখেই রাবিয়া কেমন যেন হয়ে গেল। এই রাবিয়া। রাবিয়াকে ডাকলাম, তবুও উত্তর দিল না। কি হয়েছে? কই কিছু না তো। আচ্ছা সত্যি বলো তো, এত সব কিছু দেখেও কি তোমার কিছুই মনে পড়ছে না? আমার সব মনে আছে। কি?
হ্যাঁ, কি মনে আছে তোমার? তোমার সাথে করা খুনসুটিগুলো, আমার কাছ থেকে দূরে চলে যাওয়া, আমার ভালোবাসি বলা, তোমার সাথে লেকের পাড়ে একসাথে বেড়ানো, সব। সব মনে আছে, কিন্তু একবারও তো আমায় বললে না। সময় আসলে বলবো ভেবেছিলাম। কবে সব কথা মনে পড়েছে? যেদিন প্রথম আমি আমার রুমে যাই, আমার নিজস্ব যে ডায়েরি ছিল সেটা পড়ি, তারপরেই আমার আস্তে আস্তে সব মনে পড়তে লাগলো। তবু আমায় বলনি? না, ভেবেছিলাম তো যখন সময় হবে তখন নিশ্চয়ই বলে দিব তোমায়। যাক, তাহলে আমি সফল, তাই না? তা জানি না, তবে ধন্যবাদ। জানোই না যখন, তাহলে ধন্যবাদ কেন? আমার পাশে সবসময় থাকার জন্য। এর জন্য ধন্যবাদ? হ্যাঁ। আমার পাশে তুমি আর থাকবে না? তোমার পিছু ছাড়লে তো। হাহা, তাই নাকি? হ্যাঁ জি। আচ্ছা, তাহলে তো এতদিন ঘটে যাওয়া সব কিছু তোমার মনে আছে, তাই না? হুম। আমায় একটু বলবে যে আসলে কিভাবে কি হয়েছিল, আর তুমি কিভাবে ইউএসএ চলে গিয়েছিলে? আমাদের অ্যাক্সিডেন্টের পর কি হয়েছিল সেটা মনে নেই, তবে আমার যখন জ্ঞান ফেরে আমি কাউকেই চিনতে পারছিলাম না। আসলে আমার কিছু মনেই ছিল না, তাই হয়তো আমায় তাদের পরিবারে নিয়ে যাওয়া হয় আর একটা পরিচয় দেওয়া হয় আমি তাদের মেয়ে। তারপর চাচু চাচি ইউএসএ নিয়ে গেল, যদিও বা তারা বলেছিল যে আমি ছোট থেকে এখানেই থাকি, কিন্তু আসলে আমার কিছু মনে পড়ছিল না, তাই ধরেই নিয়েছিলাম ওখানে থেকে। তবে চাচি চাচু খুব ভালো, আমার অনেক খেয়াল রেখেছে। এখন তারা যে এমন কেন করলো তা আমি জানি না। তারপরেই তো তোমার সাথে দেখা, বাকিটা তো জানো। তবে তোমায় দেখেই বুঝেছিলাম তুমি আমার খুব চেনা, অনেক চেনা। তাই তো তোমার সাথে বন্ধুত্ব, আর তারপর তোমায় ভালোবাসা। বাপরে, অনেক বড় ঘটনা। হাহা। হ্যাঁ, অনেকটা। তো ম্যাম, এখন যাওয়া যাক, সবাইকে তো বলা উচিত, তাই না? হুম। বাসায় এসেই খালামণির বাসায় কলিং বেল বাজালাম, খালামণি দরজা খুললো। কি রে সুজন? আরে সুনিপ্তাও যে। এসো এসো, ভেতরে আসো। সুস্মিতা নয়, রাবিয়া খালামণি। মানে তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিতে এলাম। এখনো অভিনয় করবে আম্মু? মারে বলেই জড়িত হলো। দুজনেই কান্না করছে, হয়তো সুখের কান্না। খালু দেখলো, এলো, সবটা জানলো। খালুও শুরু করে দিল। তারপর সবাই ভিতরে ঢুকলাম। রাবিয়া বাসাটাকে যদিও বা আগে দেখেছে, তবে আরও ভালোভাবে দেখতে লাগলো। সবাইকে খবর দেওয়া হলো। বাসায় এলো সবাই, অবশ্য সবাই খালামণির বাসায় এলো। আব্বু আম্মু, সুখী আপু, সোহান, আমাদের নানু নানা সবাই এলো। সবাই খুব খুশি, যাক তাদের মেয়ে ফিরে এলো। একটা আনন্দের আমেজ সবার মাঝে বিরাজ করছে। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল, আরও 15 দিন বাকি আছে সুখী আপু আর শাহিদুল ভাইয়ের বিয়ে। আমরা সবাই এয়ারপোর্টে বসে আছি, আর শাহিদুল ভাই আসবে। সবাই বলতে আমি, সুখী আপু আর রাবিয়া। ভাইয়ের ফ্লাইট ল্যান্ড করেছে, যে কোনো সময় বের হবে ভাইয়া। দেখতে দেখতে বের হয়ে এলো। ভাইয়াকে বলা হয়নি যে রাবিয়ার স্মৃতিশক্তি ফিরে এসেছে। এর মাঝে দুইটা কারণ রয়েছে। প্রথম, ভাইয়াকে সারপ্রাইজ দিব বলে, আর 2, ভাইয়া যাতে রাবিয়ার চাচা চাচুকে সব বলে না দেয়, তার জন্য। ভাই বের হয়ে এলো, সুখী আপু সরাসরি যে জড়িত হলো। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে লজ্জায় লাল হয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভাইয়া কথা বলতে লাগলো আমাদের সাথে। আরে সুস্মিতা যে, কেমন আছো? ভালো আছি ভাইয়া, তবে নামটা একটু চেঞ্জ করতে হয়েছে। কি চেঞ্জ করলা? সুস্মিতা থেকে রাবেয়া। মানে? আসলে ভাইয়া, রাবিয়ার সব মনে পড়ে গেছে। বাহ, রাবেয়ার সব মনে পড়ে গেল, আর আমায় বললি না তুই? আরে তোকে সারপ্রাইজ দিব বলেই তো। আরে রাখ তোর সারপ্রাইজ, আমি তোদের জন্য তো তাড়াতাড়ি বিয়ে করছি ইচ্ছের বিরুদ্ধে। কি বললে তুমি? ইচ্ছার বিরুদ্ধে মানে? চলো বাসায় আগে, তারপর তোমার ব্যবস্থা নিচ্ছি। এদের কথা শুনে আমরা হাসতে লাগলাম। এই তোরা থাম। আচ্ছা চলো বাসায় যাওয়া যাক। হ্যাঁ চল। সবাই মিলে বাসায় আসলাম। সুখী আপু সারাক্ষণ রাগী দৃষ্টিতে ভাইয়াকে দেখছিল, মনে হচ্ছে খেয়ে ফেলবে। ভাইয়া তো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। আমাদের খুব হাসি পাচ্ছিল। বাসায় এলাম। ভাইয়া আর সুখী আপু ভাইদের বাসায় নামলো। এখন থেকে আয়োজন শুরু করে দিতে হবে। পরের দিন সবাই মিলে যে বিয়ের কার্ড ঠিক করলাম। তারপর এক এক করে শপিং, মেহেদি সব শেষ হয়ে গেল। পরশুদিন ভাইয়ার সুখী আপুর বিয়ে। খুব সুন্দর করে দুটি বাসা সাজানো হয়েছে। আসলে নিজেদের মধ্যেই তো, তাই সব আয়োজন ঘুরে ফিরে আমাদেরই করতে হচ্ছে।
সবথেকে মজার ব্যাপার হলো, যেটা আপনাদের হয়তো বলা হয়নি, সুখী আপু, আমার ফুফাতো বোন আর আমার চাচুর ছেলে শাহিদুল ভাই, হাহা, সব ভাই বোনের মধ্যেই বিয়ে, অবশ্যই রিলেশন করে। আবার এয়ারপোর্টে বসে আছি, পাশে বসা রাবিয়া, অপেক্ষা করছি দুজন অতিথির। সব কাজ ফেলে এখানে ছুটে এসেছি তাদেরকে আমন্ত্রণ করব বলে, আর আমার সব না জানা কথাগুলো জানাও হবে, তাই তাদেরকে সদরে গ্রহণ করার জন্য এখানে আসা। অবশেষে সব কিছুর অবসান হতে যাচ্ছে। চলে এলো সেই সময় যখন প্ল্যান ল্যান্ড করলো। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত অতিথি, আঙ্কেল আন্টি, সুস্মিতার আঙ্কেল আন্টি। আমাদের দেখে বোঝা যাচ্ছে যে তারা অনেক খুশি, আমরাও খুশি। হাজার হোক, অনেক খেয়াল রেখেছিল সুস্মিতার। তাদেরকে গ্রহণ করে নিয়ে বাসায় এলাম। প্রথমে বাসাটা ঘুরে ঘুরে দেখালাম, 3তলা বাসা, সব কিছু দেখালাম। তারপর আমাদের বাসায় নিয়ে এলাম। কলিং বেলে চাপ দিতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু, ইনি হচ্ছেন সুস্মিতার আঙ্কেল আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন, ভিতরে আসেন। আসেন আঙ্কেল আন্টি। হ্যাঁ চলো। তারপর তাদেরকে নিয়ে ভিতরে যাওয়া হলো। আন্টি আঙ্কেলের জন্য আগে থেকেই একটা রুমের ব্যবস্থা করা ছিল। তাদেরকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলা হলো। এমন সময় আম্মু আমায় ডাকলো। ওই সুজন, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো। আচ্ছা, এনারা কি রাবেয়াকে নিয়ে যাবে? কি জানি, হয়তো। বললেই হলো। রাবেয়া মাকে আমি আমার বৌমা বানাবো। আচ্ছা, পরে দেখা যাবে। আচ্ছা। রাতের বেলা আমি আর রাবিয়া আঙ্কেল আন্টির রুমে গেলাম। আমাদের দেখেই, আরে বসো বসো তোমরা। না ঠিক আছে চাচি, আসলে আন্টি আমাদের কিছু জানার ছিল আপনাদের থেকে। আসলে আমরা জানি তোমরা কি ব্যাপারে বলতে চাইছো। মানে? মানে হলো সুস্মিতা যে রাবেয়া তা আমরা জেনে গেছি অনেক আগেই। কিভাবে? তোমরা চলে আসার পরেই আমরা তোমাদের ব্যাপারে খোঁজ খবর নেই, তার মাঝে জানতে পারি। ও আচ্ছা আন্টি, আসলে আমরা পুরো ঘটনাটা জানতে চাচ্ছিলাম। কেন রাবিয়াকে দূরে পাঠানো হলো, আর কেনই বা তার সাথে এমন করা হলো? কেননা ডক্টর বলেছিল যদি প্রথমেই ভালো ট্রিটমেন্ট করা হতো তাহলে রাবিয়া ভালো হয়ে যেত। তারপরও কেন এমন হলো? হ্যাঁ চাচু, হ্যাঁ চাচি, আমিও জানতে চাই। আসলে আমরা নিঃসন্তান তা তো তোমরা জানোই। তোমার অ্যাক্সিডেন্টে যেটা হয়েছিল সেখানে আমার ভাতিজি মারা যায়। আমরা সবাই এই ব্যাপারে অজ্ঞত ছিলাম। আমরা সেই সময় বাংলাদেশেই ছিলাম। রাবেয়াকেও হসপিটালে নিয়ে যাওয়ার সময় সেখানে রাবেয়া সম্পর্কে কেউ কিছুই জানতো না। তারপর রাবেয়ার স্মৃতিশক্তি হারিয়ে যায়। আর আমাদের বাসায় তেমন কোনো মানুষ ছিল না যে রাবেয়াকে দেখাশোনা করতে পারে, তাই তাকে নিয়ে আমরা ইউএসএতে চলে যাই। কিন্তু কেন বলা হয়েছিল যে ছোট থেকেই রাবিয়া আপনাদের সাথে ছিল? আসলে বাবা, এই বিষয়ে আমরা একটু স্বার্থপর ছিলাম। রাবেয়াকে পেয়ে আমরা সন্তানের পরিপূর্ণতা ঘোচাই, তাই তাকে হারাতে চাইনি, তাই কাউকে জানাতেও দেইনি। আসলে আন্টি আঙ্কেল, রাবিয়া আপনাদের মেয়ের মতো না, আপনাদের মেয়ে। আপনারা তাকে মেয়ে হিসাবেই গ্রহণ করতে পারবেন, তাই না রাবিয়া? চাচি, আমি তো তোমার মেয়ে, তাই না? হ্যাঁ রে মা। এই জন্য ডাকলেই চলে আসতে হবে, কিন্তু তোমাদের যখন তোমাদের এই মেয়ে ডাকবে। আচ্ছা, আপনারা কথা বলেন, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা বাবা। বাইরে চলে এলাম আমি। যাক, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আর কিছু জমা থাকলো না মনে। ছাদে বসে আছি, এমন সময় রাবিয়া এলো। আমি লক্ষ্য করিনি। এই কি ভাবছো? হ্যাঁ তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করছিলে নাকি? না না, তা নয়। তাহলে আমি যে প্রশ্ন করলাম উত্তর দাও। ভাবছি সব ঠিক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সব তো ঠিক হয়ে গেছে। কখন? কি এখন? আমাদের কি এক হওয়া যাবে? না, যায় না। কি? আরে বুদ্ধু, আমি তো তোমারই। তাই বুঝি? হ্যাঁ তাই। তারপর খুব ধুমধাম করে শাহিদুল ভাইয়ের বিয়ে হয়ে গেল সুখী আপুর সাথে। তাদের বিয়ের পর আঙ্কেল আন্টিও চলে গেল, তারাও চলে গেল। রয়ে গেলাম শুধু আমি আর রাবিয়া। প্রায় 3 বছর পর আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে কিছুদিন আগে। সাথে রাবিয়ারও একটা ভালো চাকরি পেয়েছি। আজকে বাসাটা আবার মানুষ দিয়ে ভর্তি, সবাই এসেছে। রাবিয়ার সেই ইউএসের চাচু চাচিও এসেছে সবাই, কারণ আজ আমার আর রাবিয়ার বিয়ে। খুব ধুমধাম করে
রাবেয়াকে নিজের করে নিলাম আর আপন মানুষগুলোকে আরেকবার খুশি করলাম। প্রায় 2 বছর পর বাসায় নতুন অতিথি এসেছে। আমার আর রাবেয়ার কোলে আলো করে এসেছে একটা ফুটফুটে মেয়ে, দেখতে হুবহু মায়ের মতো হয়েছে। রাবিয়া আর আমার মেয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। আমি তাদের পাশে গেলাম। রাবিয়া আমাকে দেখেই একটু জড়িয়ে ধরলো। আচ্ছা সুজন, আমাদের এই ফুটফুটে মেয়ে কার মতো হয়েছে বলো তো? কেন, আমার বউটার মতো? না, তোমার মতো। না, তোমার মতো। না, তোমার মতো। আচ্ছা, কারো মতোই না, আমাদের দুজনের মতোই হয়েছে। ঠিক আছে বলেই তার কপালে চুমেকে দিলাম। ভালোবাসি, বড্ড বাসি তোমাকে প্রিয়। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।